ওকে, ভারতীয় রাজনীতি ইয়ার আমরা যেটা করব, ফার্স্ট চ্যাপ্টার এটা 1885 থেকে 1905। ওকে, তো দেখো এই চ্যাপ্টারটা নেওয়ার কারণ হচ্ছে, দেখো 1885-তে কংগ্রেস তৈরি হচ্ছে। আমি এর পরবর্তীকালে যে সিচুয়েশনটা, অর্থাৎ কংগ্রেস তৈরি হওয়ার পরে আমাদের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে কী কী চেঞ্জ এসছে, কী কী পরিবর্তন এসেছে, সেটা পুরোটা ইয়ার ওয়াইজ আমরা ডিসকাস করব। এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করতে করতে আমরা একদম 1947 পর্যন্ত ইয়ার পর্যন্ত যাব। অর্থাৎ তুমি যদি বলতে পারো 1885 থেকে আমরা ডিরেক্টলি 1947 পর্যন্ত পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব। আর এটা আমি তোমাদেরকে পুরোটাই কিন্তু মাইন্ড ম্যাপের মাধ্যমে কীভাবে ইভেন্টগুলো হয়েছে, কোন ইয়ারে কী ধরনের ইভেন্ট হয়েছে, আর ইভেন্ট হওয়ার পেছনে কী রিজন ছিল, কি ইম্প্যাক্ট এসছে আমাদের হিস্ট্রিতে, সেটা পুরোটা ডিসকাস করব। এখানে একটা কথা বলে দিই, এই যে সম্পূর্ণ জিনিসটা ডিসকাশন করছি, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বেসিক জিনিস, অর্থাৎ তোমাকে জাস্ট মনে রাখার জন্য কীভাবে মনে রাখবে সেটা আমি ডিসকাস করে দেবো। বাট এর ভেতরে অনেক কিছু অ্যাডভান্স আছে, যেগুলো আমি ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটু মেনশান করে দেবো, যাতে তোমরা বুঝতে পেরে যাও যে কতটা অ্যাডভান্স তোমাকে রেডি হতে হবে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা আসছি 1885-এ। 1885-এ কী হলো? 1885-এ ফার্স্ট টাইম কী হলো? কংগ্রেস তৈরি হলো। ওকে, তো কংগ্রেস তৈরি হওয়ার আগে তোমরা জানো যে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স বলে একটা সংস্থা ছিল, যেটাই পরবর্তীকালে 1885-এ কংগ্রেসের মর্যাদা পায়। 1885-এ কংগ্রেসের তৈরি হয়। এর ফার্স্ট যেটা সেশন হয় সেটা হচ্ছে বোম্বেতে হয়, তোমরা জানো বোম্বেতে হয়। এবং যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, মানে ইউসি ব্যানার্জি। ওকে, এগুলো কিন্তু তোমরা লিখে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো প্রথম কংগ্রেসের অধিবেশন হলো, যেটা কংগ্রেস তৈরি হলো সেটা হচ্ছে 1885 সালে কংগ্রেস তৈরি হলো। এবং কংগ্রেসের যে ফার্স্ট অধিবেশনটা হলো সেটা হচ্ছে বোম্বেতে হলো। এবং ইউসি ব্যানার্জি অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি হচ্ছে এই কংগ্রেসের প্রথম সভাপতি হিসাবে গ্রহণ করলো। ওকে, এরপরে দেখো কি ঘটনা ঘটলো। 1886-এ এসে তোমরা জানো যে কংগ্রেসের জাতীয় যারা প্রতিনিধি ছিল তাদেরকে লর্ড ডাফরিন তাদের বাড়িতে আহ্বান জানালো। এবং লর্ড ডাফরিনের আহ্বান জানার পেছনে একটাই কারণ ছিল, এই যে কংগ্রেসটা তৈরি করেছিল, কংগ্রেসটা কিন্তু অ্যালান অক্টাভিয়াম হিউম কিন্তু তো কংগ্রেসটা তৈরি করতে কিন্তু হেল্প করেছিল। যে সেফটি ভাব যে নীতিটা রয়েছে, সেই নীতির বেসিসে কিন্তু হিউম কিন্তু মেইনলি কংগ্রেস তৈরি করতে কিন্তু হেল্প করেছিল। সো 1886-এ এসে লর্ড ডাফরিন নিজে কিন্তু কংগ্রেসকে তাদের নিজের যে যেখানে তিনি বসবাস করতেন সেখানে তিনি প্রীতিভোজ বা আপ্যায়নের কিন্তু একটা ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ সেখানে তিনি কংগ্রেসের প্রতিনিধিদের কীভাবে রুলস এবং পলিসিগুলো পরবর্তী সিচুয়েশানে কী কী হবে সেগুলো ডিসকাস করার জন্য তিনি 1886 সালে এই প্রীতিভোজ তিনি কিন্তু আয়োজন করেছিলেন। ওকে, এরপরে দেখো ঘটনা কী হলো। 1887-এ এসে তোমরা জানো কংগ্রেসের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা অধিবেশন হলো, যেটাকে বলা হয় মাদ্রাস অধিবেশন। ওকে, মাদ্রাস কনফারেন্স হয় কংগ্রেসের। সেই মাদ্রাস অধিবেশনে কংগ্রেস কিন্তু জাতীয় কংগ্রেসের একটা কিন্তু মর্যাদা পায়। কারণটা কি, এতদিন পর্যন্ত কংগ্রেস রিজিওনাল হিসেবে কাজ করছিল, কিন্তু 1887-এ মাদ্রাস কংগ্রেস হওয়ার পরে কিন্তু একটা জাতীয় কংগ্রেসের কিন্তু একটা মর্যাদা দেওয়া হয় কংগ্রেসকে। ওকে, তো 1887 হয়ে যাওয়ার পরে 1888-এ নতুন করে আরও একটা অধিবেশন হয়, যেটার নাম ছিল এলাহাবাদ কনফারেন্স। ওকে, এলাহাবাদ কনফারেন্স, যেটাকে বলা হয় এলাহাবাদ অধিবেশন। ঠিকভাবে তোমরা শুধু ইয়ারটাকে কীভাবে সিকোয়েন্স ওয়াইজ আমি সাজাচ্ছি সেটাকে দেখার চেষ্টা করো। তাহলে 85-তে কংগ্রেস তৈরি হলো, 86-তে লর্ড ডাফরিন নিজের বাড়িতে ডাকলো, 87-তে মাদ্রাসের কনফারেন্স হলো, 88-তে এসে এলাহাবাদের কনফারেন্স হলো, যেটা এলাহাবাদ কংগ্রেস অধিবেশন বলা হয়। এবং এখানে তুমি যদি দেখো এই অধিবেশনে কী হয়, যে উচ্চপদস্থ যে সামরিক বা বেসামরিক কর্মচারীরা রয়েছে, মানে কংগ্রেসের যে পদগুলোতে যাবে, সেগুলো নিয়ে কিন্তু একটা ক্ল্যাশ হয় কংগ্রেসের মেম্বারদের মধ্যে। ক্লিয়ার? তো 1887-এ এলাহাবাদ কনফারেন্স হলো। এরপরে প্রায় দুটো ইয়ার্স কেটে গেল। 1890-তে এসে তুমি দেখবে যে কিন্তু কংগ্রেসের কিন্তু আবার ডেভেলপমেন্ট কিন্তু স্টার্ট হয়েছে। এখানে একটা কথা বলি, 1888-এর পরে এইখানেই কিন্তু আমি ইয়ার ওয়াইজ যেহেতু করাচ্ছি, আমি কংগ্রেসের সঙ্গে সঙ্গে বাকিগুলো ঘটনাগুলো 1889-এ কী হলো সেই ঘটনাগুলোও তোমাদের বলি। 1889-তে কী হলো, কংগ্রেসের সঙ্গে সঙ্গেও ইংল্যান্ডেও একটা সংস্থা তৈরি হলো, যেটার নাম ছিল ব্রিটিশ কমিটি অফ ন্যাশনাল কংগ্রেস।
দেখো আমি কেন এই জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, যে কারণ তুমি ইয়ার ওয়াইজ বুঝতে পারছো যে শুধুমাত্র দেশের মধ্যে নয়, দেশের বাইরেও কী ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, ব্রিটিশ কমিটি অফ ন্যাশনাল কংগ্রেস তৈরি হলো এবং যার সভাপতি ছিল উইলিয়াম ডিগবি। ওকে, উইলিয়াম ডিগবি, এবং তুমি দেখবে আরেকজন যে সভাপতি ছিল তার নাম ছিল ওয়েডারম্যান। ওকে, তো এটা হলো কি 1889-এ ব্রিটিশ কমিটি অফ ন্যাশনাল কংগ্রেস তৈরি হলো, যেটা ইংল্যান্ডে তৈরি হলো। এটা কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে না, এটা কিন্তু ইংল্যান্ডে তৈরি হচ্ছে। এবং এরপরে তুমি দেখবে 1890-তে এসে উইলিয়াম ডিগবি তার ফার্স্ট যে পত্রিকা, যেটা হচ্ছে ইন্ডিয়া পত্রিকা কিন্তু পাবলিশ করছে, ইন্ডিয়া ম্যাগাজিন কিন্তু পাবলিশ করছে। কে পাবলিশ করছে? এটা পাবলিশ করছে কিন্তু উইলিয়াম ডিগবি। ক্লিয়ার? তাহলে 1890 পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে ঘটনা কি ঘটলো? এরপরে ঘটনা ঘটলো যে তোমরা আরও দেখবে 1892-তে, আই থিঙ্ক 1892-তে একটা অ্যাক্ট পাস হলো। সেই অ্যাক্টটার নাম ছিল কি ভারত শাসন আইন 1892-তে। ঠিক আছে, 1892-তে ভারত শাসন আইন কিন্তু একটা অ্যাক্ট কিন্তু পাস হলো। ঠিক আছে, ক্লিয়ার? তো 1892-তে এই যে ভারত শাসন আইন হলো, এটা কিন্তু কংগ্রেসের একটা বলতে পারো যে দাবি দেওয়া ছিল ব্রিটিশদের ওপরে, তার ওপর বেস করে কিন্তু সরকার কিন্তু 1892 সালে হচ্ছে কি করলো না, ভারত শাসন আইন তৈরি করলো। এবং যার যে দাবিগুলো, সেই দাবিগুলোকে কিন্তু কিছুটা মেনে নেওয়া হলো। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস কিন্তু কোনোভাবে কিন্তু এই যে ব্রিটিশদের যে এই পলিসিটা, এটা কিন্তু মেনে নিতে পারলো না। অর্থাৎ দাবিগুলো পূরণ হলো বটে, বাট ততটা কিন্তু স্যাটিসফাইড ছিল না। ঠিক আছে, তো কংগ্রেস কিন্তু মূল লক্ষ্য ছিল যে ভারতের ব্রিটিশদের যে স্বায়ত্ত শাসন আছে তার মধ্যে ঢুকে হচ্ছে কি গভর্ন করা। তো এটাই ছিল কিন্তু কংগ্রেসের মূল লক্ষ্য। কিন্তু কংগ্রেস তিনটে পলিসি ইউজ করতো। অর্থাৎ তুমি যদি দেখো 1892 পরে কংগ্রেসের যে পলিসিগুলো ছিল, সেই পলিসিগুলো মেইনলি ছিল 3PS পলিসি। 3PS পলিসি ভালো করে দেখতে থাকো। 3PS পলিসি কি? প্রে, প্লিজ অ্যান্ড প্রোটেস্ট। ওকে, এই পলিসিটা কিন্তু কংগ্রেসের কিন্তু 1892 পরে কিন্তু ছিল। এবং কংগ্রেসের মধ্যেও অনেকে ছিল, যেরকম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কিন্তু কংগ্রেসকে অনেক এই পলিসিটির জন্য অনেক বিভিন্নভাবে তাকে কিন্তু কংগ্রেসকে কিন্তু অভিযোগ জানিয়েছে যে কংগ্রেস হচ্ছে ভিক্ষা চাইছে ব্রিটিশদের কাছে। এইসব কিন্তু অনেক কিন্তু কমেন্ট কিন্তু এসছে। এরপরে যেটা 1892 এর পরে তোমরা দেখবে 1900 থেকে 1905 পর্যন্ত কংগ্রেস কিন্তু শুধু ব্রিটিশদের সঙ্গে কিন্তু একটা সমঝোতাপত্র স্বাক্ষর করে যাচ্ছে। কন্টিনিউয়াসলি কংগ্রেস যে পলিসি, ব্রিটিশরা যে পলিসিগুলো নিয়ে আসছিল, সেগুলোতে কিন্তু কংগ্রেসরা কিন্তু সায় দিয়ে যাচ্ছিল। অর্থাৎ সেইভাবে কিন্তু একটা ইমিডিয়েট বা এক্সট্রিমিজম যে ব্যাপারটা, ইমিডিয়েট কোনো স্টেপ নেওয়া, কংগ্রেসদের বিরুদ্ধে যাওয়া, সেটা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে যাওয়া, সেটা কিন্তু কোনোভাবে কিন্তু কংগ্রেস কিন্তু স্টেপ নিচ্ছিল না। অর্থাৎ 1905 পর্যন্ত কংগ্রেস কিন্তু পুরোটাই কিন্তু একদম চুপ ছিল। এই ঘটনার মধ্যে, অর্থাৎ 1892 থেকে 1905-এর মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে, যেগুলো হচ্ছে ভারতের যে ফ্রিডম মুভমেন্ট, সেটাকে কিন্তু অনেকটা বেশি ইন্সপিরেশন দিয়েছে। কি ঘটনা ঘটেছে তোমরা জানো যে 1874-এ ফার্স্ট টাইম হচ্ছে কি আসামকে বাংলাদেশ থেকে পৃথক করা হয় 1874-এ। বাট সেই সময় তুমি যদি দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলছি। 1874-এ কি হয়, বাংলাদেশ আসামকে কি করা হয়, বাংলাদেশ থেকে সেপারেট করা হয়। ক্লিয়ার? 1874-এ, এটা অনেক দিনের ঘটনা। 1874-এ এটা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন আমি 1892-এর পরে ঘটনা বলছি, 1896-এ এসে একটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা হচ্ছে কি না, যে বাংলাদেশের যে সেপারেট হয়ে গেছিলো আসাম থেকে, তখন কিন্তু আসামের যে চিফ কমিশনার ছিল, ওকে, আসামের যে চিফ কমিশনার ছিল, সেখানে কিন্তু তারা কিন্তু চাইছিল যে কোনোভাবে যেন বাংলাদেশের থেকে পৃথক না হয়। ঠিক আছে, এইটা কিন্তু আসাম আর বাংলাদেশের সঙ্গে সেপারেটের কথা কিন্তু এটা কিন্তু ব্রিটিশরা কিন্তু করে দিয়েছিল। অর্থাৎ আসাম আর বাংলাদেশকে কিন্তু একদমই কিন্তু সেপারেট করে দিয়েছিল। ক্লিয়ার? কিন্তু 1896-এ ওখানকার যে চিফ কমিশনার ছিল, আসামের যে চিফ কমিশনার ছিল, তিনি কিন্তু দাবি করছিলেন যে বাংলাদেশের সঙ্গে আসামকে যুক্ত করা হোক। ঠিক আছে, তো এইটা কিন্তু 1896-এ আসামের চিফ কমিশনার কিন্তু দাবি করছিলেন, আসামের চিফ কমিশনার।
তিনি কিন্তু দাবি করছিলেন যে ব্রিটিশদের বাণিজ্যের স্বার্থে আসামকে বাংলাদেশের সঙ্গে যুক্ত মানে যোগ করে দেওয়া হোক। ঠিক আছে, তো এরপরে কি হলো, 1903-তে এসে অ্যান্ড্রু ফ্রেজার এলো, অ্যান্ড্রু ফ্রেজার। ওকে, অ্যান্ড্রু ফ্রেজার এলো, তিনি কি করলেন, একটা নতুন বঙ্গভঙ্গের প্রস্তাব নিয়ে এলেন। ঠিক আছে, নিউ বেঙ্গল সেপারেশন পলিসি নিয়ে এলেন। ঠিক আছে, বেঙ্গল সেপারেশন পলিসি নিয়ে আসা হলো। ঠিক আছে, নতুনভাবে বঙ্গভঙ্গ প্রস্তাব নিয়ে এলো কে, ফার্স্ট টাইম নিয়ে এলো 1903-তে অ্যান্ড্রু ফ্রেজার। ঠিক আছে, কিন্তু সেই সময় ভারতের যে স্বরাষ্ট্র সচিব ছিল হার্বার্ট রিজলি, তিনি স্থির করলেন যে না, চট্টগ্রাম, তিনি স্থির করলেন, মানে কে স্থির করলো আমি এটাও লিখে দিচ্ছি, হার্বার্ট রিজলি তিনি স্থির করলেন না, চট্টগ্রাম এবং চট্টগ্রামের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম প্লাস ঢাকা এবং ময়মনসিংহ। ঠিক আছে, ময়মনসিংহ, এইগুলোকে সবকে কিন্তু অ্যাড করা হবে, কার সঙ্গে, আসামের সঙ্গে অ্যাড করা হবে। ক্লিয়ার? কেন না, ওখানে আসামের চিফ কমিশনার অলরেডি কিন্তু একটা প্রভিশন দিয়েছিল যে ব্রিটিশদের বাণিজ্যের স্বার্থে বাংলাদেশকে আবার নতুন করে অ্যাড করা হোক। তো সেই অনুযায়ী 1903-তে অ্যান্ড্রু ফ্রেজার নতুন করে আবার একটা পলিসি নিয়ে এলো, যেটা হচ্ছে বেঙ্গল সেপারেশন পলিসি, এবং সেটাতে ভারত সরকারের তখনকার যে স্বরাষ্ট্র সচিব ছিল হার্বার্ট রিজলি, তিনি কিন্তু দাবি করলেন যে হ্যাঁ, আসামের সঙ্গে চট্টগ্রাম, ঢাকা এবং ময়মনসিংহকে যুক্ত করা হবে। তো এই যে পরিকল্পনাটা, এটাকে বলা হয় রিজলি প্ল্যানিং। ক্লিয়ার? রিজলি প্ল্যানিং বোঝা গেছে? তো রিজলি প্ল্যানিং কিন্তু তখন কিন্তু তৈরি করা হয়। দেখো, অলরেডি কিন্তু আসামকে বাংলাদেশের সঙ্গে সেপারেট করে দেওয়া হয়েছিল, আবার রিজলি প্ল্যানিংয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আসামকে যুক্ত করার কথা প্ল্যান করা হচ্ছে। তো এইটা একটা মানুষ বুঝতে পারছিল যে একটা রীতিমতো একটা পরিকল্পনা করা হচ্ছে, ভারতের মধ্যে যে সম্পদ রয়েছে সেটাকে বাইরে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলছে। তো সেই সময় কি হয়, বিভিন্ন প্রোটেস্ট মুভমেন্ট কিন্তু স্টার্ট হয়। ঠিক আছে, পুরো দেশ জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় প্রোটেস্ট মুভমেন্ট কিন্তু স্টার্ট হয় যে কেন এই রকম ডিসিশন আবার নতুন করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু নতুন করে কিন্তু প্রোটেস্ট মুভমেন্ট স্টার্ট হয়, এবং শেষ পর্যন্ত ব্রিটিশরা কিন্তু প্ল্যানটা কিন্তু সাসপেন্ড করে। ওকে, সাসপেন্ড করে, রিজলি পরিকল্পনাটাকে কিন্তু সাসপেন্ড করে। তাহলে এখানে তুমি কি বুঝতে পারলে যে বঙ্গভঙ্গের যে পরিকল্পনাটা সেটা কিন্তু অনেক দিন আগেকার নয়, এটা কিন্তু রিসেন্ট কিন্তু হয়েছে। অর্থাৎ রিসেন্ট বলতে 1903 পর থেকেই কিন্তু এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসছিল। ওকে, তো 1896 থেকে 1905-এর মধ্যে এই যে ঘটনাগুলো, এইগুলো কিন্তু বঙ্গভঙ্গকে কিন্তু নতুন করে কিন্তু জাগিয়ে দিয়েছিল। এরপরে তুমি যদি দেখো, এরপরে নতুন পরিকল্পনা করা হয়, ব্রিটিশরা নতুনভাবে পরিকল্পনা করতে থাকে কিভাবে না, চট্টগ্রাম, ঢাকা এবং বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেই সঙ্গে দুটো অংশে ডিভিশন করে দেওয়া হবে। একটা হচ্ছে পূর্ববঙ্গ, আসাম নামে একটা নতুন প্রদেশ গঠন করা হবে, যেটা আসামের সঙ্গে যুক্ত করা হবে, যেটাকে পূর্ববঙ্গ আসাম বলবো, এবং কি বাংলাদেশ থেকে আলাদা করে রাখা হবে। ঠিক আছে, এইটা একটা কিন্তু নতুনভাবে চিন্তাভাবনা করে আসছিল। তো এটা কিন্তু তুমি যদি বলতে পারো, মানে যে ব্রিটিশদের যে এই পরিকল্পনাটা, সেই পরিকল্পনা অনুযায়ী নতুন পরিকল্পনা ছিল কি, একটা হবে কি পূর্ববঙ্গ আসাম, যেটাকে আমরা বলছি কি আসামের সঙ্গে অ্যাড করা হবে পূর্ববঙ্গ আসাম। আর একটা নতুন করে যেটা তৈরি হবে সেটা হচ্ছে, সেটা কোন কোন স্টেট নিয়ে, ওয়েস্ট বেঙ্গল, বিহার। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, এগুলোকে নিয়ে তৈরি করা হবে কি, মেন হচ্ছে বেঙ্গল। ঠিক আছে, এটাকে নিয়ে নতুন করে তৈরি করা হবে বেঙ্গল। এইরকম একটা প্ল্যান করে আসছিল যে একটা পূর্ববঙ্গ আসাম বলে তৈরি করব, আর একটা হচ্ছে কি মূল যেটাকে আমরা বলছি বেঙ্গল, যেটাকে বলবো সেটা একটা তৈরি করব। এইভাবে কিন্তু দুটো সেপারেট অংশে কিন্তু আমরা ডিভিশন করে দেবো। এইটা কিন্তু একটা প্ল্যান কিন্তু করে এসেছিল, এবং এদের যে ক্যাপিটাল হবে সেই ক্যাপিটালকে বলবো আমরা কলকাতা। এর ক্যাপিটালটা ছিল কিন্তু কলকাতা। তো এইটা একটা কিন্তু প্ল্যান করছিল। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ বঙ্গভঙ্গ হয়নি, তার আগেই কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু প্ল্যান কিন্তু ব্রিটিশরা কিন্তু করে আসছিল।
ক্লিয়ার? তো এরপরে যেটা ঘটনা ঘটলো, এরপর থেকে এখান থেকেই তুমি দেখতে পাবে কিভাবে বঙ্গভঙ্গটাকে হচ্ছে, কিভাবে মানুষকে ডিভিশন করা হচ্ছে, কিভাবে কাস্টের বেসিসে, রিলিজিয়নের বেসিসে মানুষকে ডিভিশন করার চিন্তাভাবনা করা হচ্ছে। তো এই পুরো ব্যাপারটা কিন্তু এবারে কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের পেছনে কিন্তু রিজিন হয়ে দাঁড়াবে। তো এর পরের যে ক্লাসটা হবে সেই ক্লাসটাতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কেমনভাবে আমাদের বঙ্গভঙ্গ হচ্ছে এবং বঙ্গভঙ্গের সময় কিভাবে ইভেন্টগুলো অর্গানাইজ হচ্ছে। সো আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা নতুন কিছু শিখতে পারলে। এইভাবে তোমরা যদি ভালো করে সিকোয়েন্স ওয়াইজ মনে করতে থাকো তাহলে কিন্তু তোমাদের সুবিধে হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, আর মাস্ট কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এরকম মাইন্ড যে ম্যাপের যে হিস্ট্রির যে ক্লাসটা। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, চল। আর যদি তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে মাস্ট রেড কালারের বাটন থেকে সাবস্ক্রাইব করে নিও। এরকম অনেক নতুন ভিডিও কিন্তু তোমরা এবার কন্টিনিউয়াসলি পেতে থাকবে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। 1985 থেকে 1905 অবধি, যেখানে আমরা কংগ্রেসের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম যে বঙ্গভঙ্গ কীভাবে পরিকল্পনা করা হচ্ছিল। তো লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম রিজলি পরিকল্পনা নিয়ে, যেখানে লাস্ট আমরা এটা ডিসকাস করেছিলাম যে রিজলি প্ল্যানটাকে কীভাবে প্ল্যান করা হয়েছিল এবং পরবর্তীকালে ভারতের জনগণ কীভাবে রিজলি প্ল্যানটার জন্য প্রতিবাদের ঝড় তুলেছিল এবং রিজলি প্ল্যানটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে রিজলি প্ল্যানের যে সমস্ত পরিকল্পনাটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম যে রিজলি প্ল্যানের সঙ্গে সঙ্গে কিন্তু গোপনভাবে বঙ্গকে ভঙ্গ করার জন্য একটা কিন্তু প্ল্যান হচ্ছিল। সেই প্ল্যানটা কী ছিল? সেই প্ল্যানটা ছিল কি, দুটো বঙ্গে ডিভাইড করে দেওয়া। একটা হচ্ছে কি উত্তরবঙ্গ এবং আরেকটা হচ্ছে পূর্ববঙ্গ। তাহলে কী ছিল? উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গ, এই দুটো বঙ্গকে কিন্তু ডিভিশন করার কিন্তু একটা প্ল্যান ছিল। ক্লিয়ার? তো এই উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গের মধ্যে কারা ছিল দেখে নাও একবার। এই উত্তরবঙ্গের মধ্যে ছিল কারা কারা? ত্রিপুরা, মালদা এবং দার্জিলিং, এটা নিয়ে উত্তরবঙ্গ ছিল। আর পূর্ববঙ্গ আর আসাম, পূর্ববঙ্গের মধ্যে ছিল, একবার আমি লিখে দিচ্ছি, উত্তরবঙ্গে ছিল কারা কারা? উত্তরবঙ্গে ছিল ত্রিপুরা, ত্রিপুরা, মালদা অ্যান্ড দার্জিলিং। ওকে, আর এই পূর্ববঙ্গ ছিল যারা, পূর্ববঙ্গকে আসামের সঙ্গে অ্যাড করে দেওয়ার পরিকল্পনা হচ্ছিল। ঠিক আছে, কারণ অলরেডি আসামকে ডিভিশন করে দেওয়া হয়েছিল। তো পূর্ববঙ্গের মধ্যে কারা কারা ছিল? ওয়েস্ট বেঙ্গল, বিহার আর ওড়িশা। ক্লিয়ার? এই তিনটি মানে পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যাকে নিয়ে একটা নতুন বাংলা প্রদেশ গঠন করা হবে, যেটা হচ্ছে আসামের সঙ্গে অ্যাড করা হবে এবং যার রাজধানী থাকবে কোথায়? যার রাজধানী থাকবে কলকাতা। কারেক্ট? এইটা কিন্তু প্ল্যান করে আসছিল কোথায়? কারা না, ব্রিটিশরা কিন্তু প্ল্যান করে আসছিল। এটা কিন্তু গোপনে হচ্ছিল। ক্লিয়ার? তো এবার কি হচ্ছিল, এই যে সম্পূর্ণ প্ল্যানটা যখন কার্জনের কাছে পৌঁছলো, যখন কার্জন এটা জানতে পারলো, তখন আমরা জানি যে কার্জন ছিল মানে এর 1905 থেকে কার্জনের রাজ চলছিল। তো 1905-এ যখন কার্জনের কাছে পৌঁছলো, কার্জন তখন সেটা কিন্তু জনসমক্ষে নিয়ে এলো এবং জনসমক্ষে নিয়ে আসার পরে কার্জন যুক্তি দেখালো কি, যে এত বড় বেঙ্গলকে আমাদের পক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করা, সামলানো, সেটা কিন্তু আমাদের পক্ষে প্রবলেম হচ্ছে। তো তাই আমরা চাই যে খুব ভালোভাবে যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো, শাসনভার যাতে খুব ভালোভাবে করা যায়, তার জন্য আমরা দুটো প্রদেশের ডিভিশন করার চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস জেনে রাখো, এই ডিভিশন করার পেছনে মূল এম ছিল যে প্রতিরোধের যে আগুন, যে বিক্ষোভের যে আগুনটা বাংলার মধ্যে তৈরি হচ্ছিল, সেই প্রতিরোধের আগুনটাকে বন্ধ করে দেওয়া। ক্লিয়ার? তো এখান থেকেই কিন্তু ন্যাশনালিজমের যে ব্যাপারটা, না যে মিলিটারাইজেশনের যে ব্যাপারটা, মিলিটারি ন্যাশনালিজমের যে ব্যাপারটা, সেটা কিন্তু উঠে আসছিল। তাহলে আফটার এই প্ল্যানটার পরেই কিন্তু এখানে জেনে রাখো, গ্রোথ অফ মিলিট্যান্ট ন্যাশনালিজমের ব্যাপারটা কিন্তু উঠে আসছিল। মিলিট্যান্ট ন্যাশনালিজম, দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে বঙ্গভঙ্গ কিন্তু একদিনে হয়নি। বঙ্গভঙ্গ হওয়ার পেছনে কিন্তু অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। একটা প্রতিবাদকে নিয়ে আসতে গেলে অনেক বড় একটা কিন্তু যে বলে লিডারশিপ, অনেক বড় একটা কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু সেই শক্তিটা কিন্তু দরকার হয়। তো এই বঙ্গভঙ্গ তাহলে কিন্তু একদিনে হয়নি, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ছিল। অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কী কী কাজ করছিল? এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে মিলিট্যান্ট ন্যাশনালিজম কিন্তু কাজ করছিল। তো আস্তে আস্তে তুমি দেখতে পাবে যে মিলিট্যান্ট ন্যাশনালিজম কিন্তু গ্রো হতে স্টার্ট করে। সো ভালো করে ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ জিনিসটা, হিস্ট্রিটা কিন্তু তোমার কাছে ক্লিয়ারলি মাইন্ডের মধ্যে কিন্তু চলে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, আর পাশে যে চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেখানে কিন্তু
ক্লিক করতে কিন্তু ভুলবে না। তো মাস্ট কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমাদের কাছে অটোমেটিকলি কিন্তু ভিডিও আসবে। তো কি হলো দেখো, তো গ্রোথ অফ মিলিটেন্ট ন্যাশনালিজম কিন্তু আস্তে আস্তে গ্রো হচ্ছিল। তো এই যে দেখো বঙ্গভঙ্গের সময় আমরা বলেছিলাম যে প্রচুর পরিমাণে লোক রাস্তায় নেমে এসেছিল, ধনী গরিব নির্বিশেষে সবাই কিন্তু পার্টিসিপেট করেছিল। কেন পার্টিসিপেট করেছিল, হঠাৎ কি এমন হলো যে সবাই এসে রাস্তায় নেমে পড়লো, সবাই এসে পার্টিসিপেট করতে স্টার্ট করলো? অ্যাকচুয়ালি কি দেখো, অ্যাকচুয়ালি ছিল কি ওই সময় তুমি যদি দেখো যে ফার্স্ট যেটা আমাদের যেটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে ব্রিটিশদের যে ট্রু নেচার, ব্রিটিশদের যে কালারগুলো, যে কতটা মানুষের প্রতি অত্যাচারী হতে পারে, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসছিল। কেমন তোমরা জানবে, 1896 থেকে 1900 পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন প্রদেশে, ভারতের বিভিন্ন প্রদেশে কিন্তু ফেমাইন হয়। ফেমাইন মানে কি বলতে পারো দুর্ভিক্ষ হয়, ঠিক আছে? তো প্রচুর লোক মারা যায়। এছাড়াও তুমি যদি দেখো আফটার 1900 পরে পরেই তুমি দেখবে প্লেগ স্টার্ট হয়ে যায়। কারণ কি এতদিন যে মানুষ না খেয়ে, দুর্ভিক্ষের কারণে না খেয়ে রয়েছে, তো প্লেগ কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তাদের কিন্তু কী করে, অ্যাফেক্ট করে। এবং তুমি বলতে পারো যে বিভিন্ন জায়গায় কিন্তু প্লেগগুলো কিন্তু ছড়িয়ে পড়ে, প্লেগের রোগটা কিন্তু ছড়িয়ে পড়ে এবং প্রচুর লোক কিন্তু মারা যায়। আর সেক্ষেত্রে কিন্তু ব্রিটিশরা কিন্তু কোনো রকম কিন্তু সাহায্য করতে কিন্তু এগিয়ে আসেনি। ওকে, তো এই তো গেল একটা, প্রথম এই রিজনটা গেল। সেকেন্ড রিজন দেখো, সেকেন্ড রিজন হলো কি, ব্রিটিশরা কিন্তু বিভিন্ন ধরনের পলিসিগুলো নিয়ে আসছিল যেগুলো কিন্তু ভারতের বিপক্ষে যাচ্ছিল। যেরকম 1892-তে তোমাদেরকে একটা পলিসি বলি, সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, আমি ব্যাকগ্রাউন্ডটা বলছি কেন এই ঝগড়াটা, মানে কেন সবাই প্রতিবাদের নেমে এসেছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দিচ্ছি। তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892-তে পাস করলো এবং যেটা সম্পূর্ণভাবে কিন্তু মানুষদের বিরুদ্ধে গেল। সেকেন্ড যেটা করলো 1897-এ, তোমরা জানো যে নাটু ব্রাদার্স যারা আছে, নাটু ব্রাদার্সকে কী করলো, ডিপোর্ট করা হলো। ঠিক আছে, নাটু ব্রাদার্সকে ডিপোর্ট করা হলো। ডিপোর্ট মানে এটা বোঝায় যে যে বাইরে, ভারতের বাইরে কোথাও কিন্তু পাঠিয়ে দেওয়া, এটাকে ডিপোর্ট বলে। তো 1897-এ নাটু ব্রাদার্সকে ডিপোর্ট করা হলো এবং তিলককেও ডিপোর্ট করা হলো। তুমি বুঝতে পারছো, যারা লিডারশিপ ক্ষমতা নেওয়ার চেষ্টা করছিল তাদেরকে কিন্তু ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। এরপরে দেখো 1898-এ নতুন করে একটা আইপিসি নিয়ে এলো, যেটা হচ্ছে আইপিসি সেকশন 124A, যেখানে হচ্ছে আইপিসি সেকশন 124A হচ্ছে বর্তমানেও প্রচুর পরিমাণে এটা নিউজে রয়েছে। কিসের জন্য না, ডিউ টু দ্য সিডিশন ল। সিডিশন ল মানে কাউকে অ্যাট্রোক্রিটিক্স করা, কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলছে তাকে গ্রেপ্তার করে নেওয়া। তো এইটা কিন্তু 1898-এ নিয়ে এলো। ঠিক আছে, দেখো কেমনভাবে ব্যাকগ্রাউন্ডটা ঘুরছে। 1899-এ কী নিয়ে এলো না, ইন্ডিয়ান মেম্বারসদের, ক্যালকাটা যে কর্পোরেশন রয়েছে, ক্যালকাটা কর্পোরেশনে কী হলো, ইন্ডিয়ান মেম্বারদের কিন্তু মেম্বারশিপটা কিন্তু কমিয়ে দিল ক্যালকাটা কর্পোরেশনে। তাহলে একটা ভাবো, মানুষ এমনিতেই রেগে আছে, তারপরেও কিন্তু তাদেরকে তাদের মেম্বারশিপ কিন্তু ডিক্লাইন করা হচ্ছে। এরপর দেখো 1904-এ অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট পাবলিশ করলো। ক্লিয়ার, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট পাবলিশ করলো, এটাও কিন্তু 1904-এ করলো। তাহলে তুমি বুঝতে পারছো বঙ্গভঙ্গের আগে পর্যন্ত কীভাবে কিন্তু জিনিসগুলো আসছে। ঠিক আছে, তো এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষের মনের মধ্যে ক্ষোভ জমাচ্ছিল যে ব্রিটিশরা কিন্তু আমাদের বিরুদ্ধে কিন্তু অনেক কিছু করার প্ল্যান করছে। এরপরে দেখো, এরপরে নিয়ে এলো কি, তিলক, অরবিন্দ, এইসব মানুষগুলো তারা কিন্তু রীতিমতো মানুষের মনের মধ্যে কিন্তু একটা জোর তৈরি করছিল যে আমরা চাইলে কিন্তু ব্রিটিশদের কাছ থেকে আমাদের ফ্রিডম বলে, ক্ষমতাটা বলে নিয়ে আসতে পারবো। তো সেলফ রেসপেক্ট এবং কনফিডেন্স, সেলফ রেসপেক্ট যে ব্যাপারটা, সেটা কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু তৈরি করছিল। তিলক, অরবিন্দ, এগুলো কিন্তু বলতে পারো মানুষের মনের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স গেইন করছিল যে আমরা যদি ব্রিটিশদের বিরুদ্ধে যাই তাহলে কিন্তু অবভিয়াসলি কিন্তু আমরা কিন্তু কোনো না কোনো কিন্তু জয় কিন্তু আমরা হাসিল করতে পারবো। এরপরে দেখো গ্রোথ অফ এডুকেশন কিন্তু খুব ভালোভাবে গ্রোথ করছিল। সো এডুকেশন গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারছিল যে হ্যাঁ, এবার মনে হয় আমরা ব্রিটিশদের বিরুদ্ধে এগোতে পারবো, আমাদের বিরুদ্ধে এত অত্যাচার হচ্ছে, আমরা ব্রিটিশদের বিরুদ্ধে যেতে চাই। ওকে, তো গ্রোথ অফ এডুকেশনও কিন্তু একটা এফেক্ট করছিল। এছাড়াও তুমি যদি দেখো ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স কিন্তু খুব ভালোভাবে কিন্তু কাজ করছিল। ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সের মধ্যে কী কী আছে, ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সের মধ্যে তুমি বলতে পারো রাশিয়া, আয়ারল্যান্ড, ওকে, তারপরে তুমি যদি দেখো ইটালি, এরা কিন্তু রীতিমতো বড় বড় শক্তির বিরুদ্ধে কিন্তু জয় করছিল। আমি যদি ডিটেলসে একটু গিয়ে দেখি তোমাদেরকে বলি, তাহলে কী হবে কি, ইটালিয়ান আর্মি কিন্তু ইথিওপিয়ানস যারা ছিল না, তারা ইটালিয়ান আর্মিকে হারিয়ে দিয়েছিল। তখনকার দিনে ইটালিয়ান আর্মি কিন্তু খুব বড় একটা শক্তি ছিল, তো তাদেরকে কিন্তু হারিয়ে দিয়েছিল। তো মানুষ এখান থেকে বুঝতে পারছিল যে ওরা যদি বড় বড় শক্তিকে হারাতে পারে তাহলে আমরা কেন পারবো না, তাই না? তো এইটা কিন্তু একটা ব্যাপার চলে আসছিল। প্লাস হচ্ছে কি, ওয়েস্টার্নাইজেশন যে ব্যাপারটা, ব্রিটিশরা কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু
ওয়েস্টার্নাইজেশন ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে মানুষের মনের মধ্যে কিন্তু তুলে ধরেছিল। ওয়েস্টার্নাইজেশন ব্যাপারটা মানে কি, দেখো ইন্টেলেকচুয়ালিটি, যে মানুষগুলো ইংলিশ জানতো না তারা আস্তে আস্তে ইংলিশ জানছে, তারা আস্তে আস্তে নিউজ পেপার পড়তে শিখছে। তো এগুলো কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু তৈরি করছিল যে ব্রিটিশরা কিন্তু আমাদের দেশে কিন্তু রীতিমতো একটা নিজেদের শাসন ব্যবস্থাটাকে একটা রাজকত্ব জায়গায় নিয়ে চলে গেছে। তো এই জিনিসগুলো এছাড়াও তুমি যদি দেখো কার্জনের রিয়াকশনারি পলিসি, বিভিন্ন যে পলিসিগুলো সেগুলো কিন্তু কার্জনের বিরুদ্ধে যাচ্ছিল। রিয়াকশনারি পলিসি যেগুলো কার্জন তৈরি করছিল সেগুলো কিন্তু মানুষের বিরুদ্ধে যাচ্ছিল। তো এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি করে দিয়েছিল যে হ্যাঁ ব্রিটিশরা কিন্তু আমাদের অত্যাচার করছে। তো এগুলোর জন্য আর বিশেষ করে তুমি যদি দেখো ট্রেন্ড লিডারশিপ যারা ছিল, যারা লিডার ছিল, তারা কিন্তু মানুষকে ইনফ্লুয়েন্স করছিল যে হ্যাঁ এবার আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে যাওয়া উচিত। তো তারই একটা পরিণাম তুমি বলতে পারো যে 1905-এ যখন বঙ্গভঙ্গ ঘোষণা করা হলো, 1905-এ যখন বঙ্গভঙ্গকে হবে বলে ঘোষণা করা হলো, তখন কিন্তু সারা দেশ জুড়ে বঙ্গভঙ্গ কবে ঘোষণা হবে বলা হয়েছিল, 19 জুলাই, এটা জেনে রাখো 19 জুলাই কিন্তু বঙ্গভঙ্গ ঘোষণা হয়। আর যখনই বঙ্গভঙ্গ ঘোষণা হবে বলা হলো, তখন কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু বঙ্গভঙ্গের কিন্তু একটা রেস কিন্তু দেখতে পাবে তোমরা, ঠিক আছে। তো বঙ্গভঙ্গ কিন্তু স্টার্ট হয়ে যায়। তাহলে 1905 স্বদেশি মুভমেন্ট কিন্তু স্টার্ট হলো। ক্লিয়ার? তাহলে স্বদেশি মুভমেন্ট কেন স্টার্ট হলো আর কিভাবে স্টার্ট হলো সেটা তোমাদের ক্লিয়ার আছে। তো স্বদেশি মুভমেন্ট কিন্তু স্টার্ট হলো। স্বদেশি মুভমেন্টের জন্য প্রচুর পরিমাণে লোকেরা রাস্তায় নেমে এলো। হ্যাঁ, বিশেষ করে তুমি যদি দেখো বড় বড় ট্রেন্ড লিডার যারা ছিল তারা কিন্তু নেমে এলো, যেরকম কি রবীন্দ্রনাথ টাগোর, অরবিন্দ ঘোষ এবং যারা রয়েছে তারা কিন্তু রীতিমতো স্বদেশি মুভমেন্টে কিন্তু পার্টিসিপেট করার চেষ্টা করলো। এখন দেখো এই স্বদেশি মুভমেন্ট করতে গিয়ে একটা জিনিস জেনে রাখবে, একটা কিন্তু তোমাদের কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে যে স্বদেশি মুভমেন্টের যে ধরনের ভায়োলেন্সটা হচ্ছিল, ইংরেজদের বিরুদ্ধে যে ভায়োলেন্স করার পরিকল্পনা হচ্ছিল, সেটা কিন্তু একদিনে হয়নি। সেটাও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে যে কারা কারা এই ভায়োলেন্সে পার্টিসিপেট করছিল। তো ঠিক তার একটা ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটা নিয়ে নিই, সেখানে তুমি দেখতে পাবে 1902-তে আমি কয়েকটা অর্গানাইজেশন তৈরি হচ্ছিল, যেরকম কি 1902-তে তোমরা জানো অনুশীলন সমিতি। কী জন্য বিখ্যাত? অনুশীলন সমিতি ছিল কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে মিলিট্যান্ট ন্যাশনালিজম গ্রো করাতে কিন্তু হেল্প করছিল। তো অনুশীলন সমিতি কিন্তু একটা বড় পার্টিসিপেশন স্বদেশী আন্দোলনে পার্টিসিপেট করেছিল। এছাড়া তুমি যদি দেখো অনুশীলন সমিতি তৈরি করেছিল কে? পি মিত্র। ক্লিয়ার? পি মিত্র, প্রমথনাথ মিত্র কিন্তু অনুশীলন সমিতি তৈরি করছিল। এরপরে তুমি যদি দেখো, এছাড়াও তুমি যদি দেখো যুগান্তর দল, এগুলো কি? এগুলো হচ্ছে মানুষকে কিন্তু ইনফ্লুয়েন্স করছিল। সো তুমি বলতে পারো যে এই সব এক জায়গায় এসেই কিন্তু স্বদেশী আন্দোলনে কিন্তু একটা রেস কিন্তু ভারতের বুকে আসছিল। তো লোকে দেখবে তোমরা হিস্ট্রিতে যদি পড়ো, বিভিন্ন হিস্টোরিয়ানরা বলেছে যে স্বদেশী আন্দোলনই কিন্তু এমন একটা আন্দোলন ছিল যে আন্দোলনটা ছিল কিন্তু স্বতঃস্ফূর্ত আন্দোলন। সেই আন্দোলনটা যদি করা যেত তাহলে ব্রিটিশদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি উচ্ছেদ করতে আমরা পারতাম। কিন্তু সেই ধরনের আন্দোলনের রেস কিন্তু পুরোটা উঠে আসেনি, কারণ এই আন্দোলনগুলো সম্পূর্ণ ছিল কিন্তু রিজিওনাল বেসিসে ছিল, অর্থাৎ বঙ্গের মধ্যেই অর্থাৎ বাংলার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। সো বাংলায় কিন্তু এই জিনিসগুলো কিন্তু হচ্ছিল। ক্লিয়ার? তো 1902 এবং 1902 সালে এই জিনিসগুলো হচ্ছিল। এবারে 1905-এ আমরা দেখলাম যে স্বদেশী আন্দোলন স্টার্ট হলো। স্বদেশী আন্দোলন স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের পলিসিগুলো কিন্তু চালু হয়ে গেছিলো, যে স্বদেশী যে দ্রব্য আছে সেগুলোকে আমরা ইউজ করব না, ঠিক আছে, স্বদেশী জামা কাপড় আমরা ইউজ করব না। তো এই জিনিসগুলো কিন্তু আসছিল। তো এইখানে তুমি দেখবে বিভিন্ন ধরনের অ্যান্টি পার্টিশন ক্যাম্পেইন স্টার্ট হয়ে গেছিলো। অ্যান্টি পার্টিশন ক্যাম্পেইন কিন্তু স্টার্ট হয়েছিল। ক্লিয়ার? কি অ্যান্টি প্যাটিশন ক্যাম্পেইনগুলো কী কী ছিল? যেরকম কি তুমি দেখবে হিতবাদী পত্রিকা বা তোমরা জানবে যে সঞ্জীবনী পত্রিকা, এগুলো কিন্তু স্বদেশী আন্দোলনের সম্বন্ধে কিন্তু লেখালেখি স্টার্ট করেছিল, সঞ্জীবনী পত্রিকা। এছাড়া তুমি যদি দেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একটা বড় ধরনের মিটিং কনফারেন্স করা স্টার্ট করছিল, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। তো এইগুলো ছিল এই ক্যাম্পেইনের কিন্তু মেন উদ্দেশ্য। এবারে এই ক্যাম্পেইনের বিরুদ্ধে কংগ্রেস কী ধরনের ভূমিকা নিয়েছিল সেটা তোমাদেরকে মনে রাখতে হবে, যে কংগ্রেস কিন্তু এই যে মিটিংগুলো হচ্ছিল সেই মিটিংগুলোতে একটা জোরদার কিন্তু পার্টিসিপেশন, কংগ্রেসের কিন্তু একটা পার্টিসিপেশন তোমরা দেখতে পাবে। কিন্তু কংগ্রেসের মধ্যে একটা জিনিস লক্ষ্য করছিল সবাই, যে কংগ্রেস কিন্তু এই ভায়োলেন্সে যেতে চাইছিল না, অর্থাৎ মডারেট চিন্তাভাবনার মানুষের মধ্যে কিন্তু এটা বেশি ছিল। কিন্তু বেশিরভাগ যে ভায়োলেন্সগুলো দেখাচ্ছিল সেগুলো কিন্তু মিলিট্যান্ট ন্যাশনালিস্ট যারা ছিল, যেরকম তোমার তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, এরা চাইছিল যে
যে এই আন্দোলনটাকে বাংলার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলার বাইরে নিয়ে যাওয়া হোক, অর্থাৎ পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে দেওয়া হোক এই আন্দোলনটাকে। কিন্তু কংগ্রেস কিন্তু রাজি হচ্ছিল না। তাহলে কারা রাজি হচ্ছিল না? কারা রাজি হচ্ছিল? তিলক, অরবিন্দ, এরা চাইছিল যে কংগ্রেস এই আন্দোলনটাকে আমরা বাংলার বাইরে নিয়ে যাই, ভারতের মধ্যে সীমাবদ্ধ করিয়ে দিই, তাহলে কি হবে? আন্দোলনটা আরও বেশি জোরদার হবে। কিন্তু গোখলে, ক্লিয়ার, গোখলে, তারপরে দাদাভাই নৌরোজি, এরা কিন্তু চাইছিল না যে না, এটা ভারতের মধ্যে না গিয়ে এটা শুধুমাত্র বেঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ থাকুক, এটা একটা রিজিওনাল একটা আন্দোলন হোক। ক্লিয়ার? কিন্তু এই যে সম্পূর্ণ জিনিসটা, তাহলে একটা দুটো দল, কংগ্রেসের মধ্যে একটা দুটো দল কিন্তু তৈরি হওয়ার চেষ্টা হচ্ছিল। একটা চাইছিল কি না পুরো আন্দোলনটাকে ভারতের বাংলার বাইরে নিয়ে যাওয়া হোক, আর একটা দল চাইছিল না না এটা রিজিওনাল আন্দোলন, এই রিজিওনাল বেসিসে হোক, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে আমরা নিজেরা ময়দানে দাঁড়িয়ে থেকে আন্দোলনটা করি, এটা কিন্তু চাইছিল। তো দুটো দলের মধ্যে একটা কিন্তু ডিফারেন্স অফ ওপিনিয়ন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল। ওকে, ক্লিয়ার? এরপরে এলো কি 1905 পরে, যখন এই আন্দোলনগুলো চলছিল তার প্রোগ্রামগুলো তোমরা দেখে নেবে, কীভাবে আন্দোলনগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল, আন্দোলনের যে রেসটা কীভাবে ছড়িয়ে পড়ছিল, এই জিনিসগুলো কিন্তু তোমরা বইতে কিন্তু দেখে নেবে যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কী কী ঘটনা ঘটছিল। তবে কিছু ঘটনা যেরকম আমি তোমাদেরকে বলে দিই, যেরকম কি রাখি বন্ধন খুব ইম্পর্টেন্ট আছে, এগুলো থেকে রাখি বন্ধন উৎসবকে চালু করেছিল, এটা খুব ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অরন্ধনকে চালু করেছিল, এটা হচ্ছে রামসুন্দর ত্রিবেদী। এগুলো ছিল স্বদেশী আন্দোলনের কিছু পরিকল্পনা, যেগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। এছাড়া তুমি যদি দেখো যে সঞ্জীবনী পত্রিকা কে প্রকাশ করতো এই স্বদেশী আন্দোলনের সময়, সেটা লিখতে হবে তোমাদেরকে কৃষ্ণকুমার মিত্র। এরাও কিন্তু তোমরা কিন্তু রীতিমতো এগুলো কিন্তু তোমরা পলিসিগুলো, মানে স্বদেশী আন্দোলনের যে পরিকল্পনাগুলো ছিল সেগুলোর মধ্যে তোমরা পড়ে নেবে। এছাড়া তুমি দেখো মুসলিম লীগ 1906-এ কিন্তু ফার্স্ট টাইম তৈরি হলো। 1906-এ মুসলিম লীগ তৈরি হলো। মুসলিম লীগ কোথায় তৈরি হলো? ঢাকাতে তৈরি হলো। যেটা তৈরি করলো কে? ঢাকাতে তৈরি করলো, ঠিক আছে? ঢাকাতে তৈরি করলো, এটা তৈরি করলো হচ্ছে সলিমুল্লাহ এবং আগা খান এবং সলিমুল্লাহ। ঢাকাতে মুসলিম লীগ তৈরি করলো সলিমুল্লাহ। ক্লিয়ার? সলিমুল্লাহ ঢাকাতে আগা খান, সলিমুল্লাহ ঢাকাতে মুসলিম লীগ তৈরি করলো। এখন দেখো মুসলিম লীগ তৈরি হওয়ার পরে মুসলিম লীগ যে ডিরেক্টলি স্বদেশী আন্দোলনে পার্টিসিপেট করছিল তা নয়। মুসলিম লীগের মধ্যে কিছু মুসলিম ছিল যারা হচ্ছে কি স্বদেশী আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করছিল। কারা ছিল তারা? দেখে নাও। তারা ছিল কিন্তু মৌলানা লিয়াকত হোসেন। ওকে, লিয়াকত হোসেন। তারপরে তুমি যদি দেখো আব্দুল রসুল। ক্লিয়ার? আব্দুল রসুল। এরপরে তুমি যদি দেখো গফুর সিদ্দিকী। আমি কয়েকজনের নামই বলছি, তোমরা বইতে পেয়ে যাবে। গফুর সিদ্দিকী, এছাড়া তুমি আকরাম খাঁ, এগুলো কিন্তু এরা কিন্তু রীতিমতো কিন্তু স্বদেশী আন্দোলনে সক্রিয়ভাবে মুসলিম হয়েও সক্রিয়ভাবে কিন্তু পার্টিসিপেট করছিল। তো মুসলিমরাই যে শুধুমাত্র স্বদেশী আন্দোলন থেকে খুব বেশি প্রফিট লাভ করছিল তা নয়, অনেক মুসলিমরা ছিল যারা ছিল হিন্দু মুসলিম বিভেদের যে ব্যাপারটা সেটা থেকে অনেকটা বেশি দূরে ছিল, এবং তারা চাইতো যে ইন্ডিয়া একটা ইউনাইটেড ইন্ডিয়া একটা তৈরি হোক, দুটো ইন্ডিয়াকে যেন ডিভাইড না করা হয়। ক্লিয়ার? এটা কিন্তু চাইছিল। এবারে তুমি যদি দেখো ইন্ডিয়া ছাড়াও ইন্ডিয়ার বাইরে কিভাবে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, এই যে তিলক, অরবিন্দ এরা যে চাইছিল, সেটার কিন্তু একটা রেস আস্তে আস্তে কিন্তু তোমরা দেখতে পাবে। কোথায় কোথায় দেখতে পাবে? যে সেটা কিন্তু মহারাষ্ট্রে তুমি দেখতে পাবে। বিভিন্ন যারা মহারাষ্ট্রে যারা প্রতিবাদী আন্দোলন যারা পার্টিসিপেট করছিল, তারা কিন্তু স্বদেশী আন্দোলনটাকে পার্টিসিপেট করে কিন্তু তো মহারাষ্ট্র পর্যন্ত নিয়ে গেছিলো। ঠিক আছে? তো এই সময় অনেক কিছু যেরকম কি ইম্পর্টেন্ট আছে, যেরকম কি স্বদেশ বান্ধব সমিতি এই সময় কিন্তু তৈরি হয়, যেটা হচ্ছে স্বদেশ বান্ধব সমিতি তৈরি করে কে? অশ্বিনী কুমার মিত্র, তোমরা জানো। এই সময় কিন্তু তৈরি হয়। এছাড়া তুমি যদি দেখো সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করে। ঠিক আছে? লক্ষ্মীর ভাণ্ডার বলে একটা যে প্রতিষ্ঠা করে, লক্ষ্মীর ভাণ্ডার একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে লক্ষ্মীর ভাণ্ডার বলে। সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করে। ঠিক এই সময় কিন্তু এই জিনিসগুলো হচ্ছে, তাই জন্যই আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। স্বদেশী আন্দোলনের সময় সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটিও প্রতিষ্ঠা করে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছিল। এছাড়াও তুমি যদি দেখো আমাদের যে নতুন যে ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো যেহেতু ব্রিটিশরা বেশিরভাগটাই ক্যাপচার করেছিল, তাই জন্য তুমি দেখবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ঠিক আছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি কিন্তু তৈরি করছিলেন, রায় তিনি কিন্তু তৈরি করলেন কি, যে আমাদের যে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রি যে রয়েছে সেটা তৈরি করলেন। ওকে, এরপরে অনেকে কিন্তু এগিয়ে এসেছিলো, যেরকম কি নীলরতন সরকার মেডিকেল কলেজ তৈরি করলো, নীলরতন সরকার। ঠিক আছে? তো মেডিকেল কলেজ তৈরি হলো যাতে
ভারতের যে স্টুডেন্টরা রয়েছে তারা বিদেশের জিনিসপত্র না পড়াশুনো করে তার স্বদেশি ভাষায় স্বদেশিভাবে কিন্তু পড়াশুনো করতে পারে। সেই জন্য নীলরতন মেডিকেল কলেজ তৈরি হলো, ন্যাশনাল মেডিকেল কলেজ তৈরি হলো, এই জিনিসগুলো কিন্তু হচ্ছিল। এবং তুমি জানবে যে স্বদেশি আন্দোলনের সময় স্টুডেন্টরা কিন্তু খুব বড়োভাবে কিন্তু স্বদেশি আন্দোলনে পার্টিসিপেট করছিল। তাই জন্য তুমি দেখবে স্টুডেন্টদের সাপ্রেস করার জন্য বিভিন্ন ধরনের কিন্তু অ্যাক্ট তৈরি করছিল। সেই অ্যাক্টগুলোর মধ্যে কী কী অ্যাক্ট ছিল? একটা ছিল কি কার্লাইল সার্কুলার অ্যাক্ট, কার্লাইল সার্কুলার অ্যাক্ট, ওকে, কার্লাইল সার্কুলার অ্যাক্ট। এরপরে তুমি দেখবে পেডলার সার্কুলার অ্যাক্ট। এগুলো কিন্তু স্টুডেন্টদেরকে সাপ্রেস করার জন্য কিন্তু তৈরি করা হচ্ছিল। লিওন সার্কুলার অ্যাক্ট, ক্লিয়ার, লিওন সার্কুলার অ্যাক্ট, এগুলো কিন্তু স্টুডেন্টদেরকে প্রতিরোধ করার জন্য কিন্তু তৈরি করা হচ্ছিল। আর তাদেরকে রক্ষা করার জন্য তুমি জানবে যে শচীন্দ্র প্রসাদ বসু, এটা কিন্তু প্রিলিমসে জিজ্ঞেস করে, শচীন্দ্র প্রসাদ বসু, শচীন্দ্র প্রসাদ বসু, ক্লিয়ার, শচীন্দ্র প্রসাদ বসু প্রথমবার কি তৈরি করে? অ্যান্টি সার্কুলার সোসাইটি, অ্যান্টি সার্কুলার সোসাইটি। এটা কিন্তু জিজ্ঞেস করে যে অ্যান্টি সার্কুলার সোসাইটি কে তৈরি করে? সেটা হচ্ছে শচীন্দ্র প্রসাদ বসু। কিসের জন্য তৈরি করছে? না, যে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে স্বদেশী আন্দোলনে তাদেরকে ব্রিটিশরা অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাক্ট নিয়ে আসছে। সেই অ্যাক্টগুলো কী কী? কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার, লিওন সার্কুলার, এইভাবে কিন্তু অ্যাক্টগুলো নিয়ে আসছিল, হ্যাঁ, তাদেরকে আটকে রাখার জন্য। আর তাদেরই বিরুদ্ধে কিন্তু শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি কিন্তু তৈরি করে। এই সময় সবথেকে এডুকেশনের সবথেকে ডেভেলপমেন্ট বলতে তুমি যদি দেখো, সেটা হচ্ছে কি জাতীয় শিক্ষা পরিষদ। 1905-এ ন্যাশনাল এডুকেশন সোসাইটি, সেটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ, সেটা কিন্তু তৈরি হয় 1905-এ, ঠিক আছে। জাতীয় শিক্ষা পরিষদ, এটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করে ন্যাশনাল এডুকেশন সোসাইটি কত সালে তৈরি হয়, সেটা হচ্ছে 1905-এ। এটাও কিন্তু তুমি দেখতে পাবে যে এই সময় কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে বঙ্গভঙ্গের সময় মানুষ এতটাই বিরুদ্ধে চলে গেছিলো, তখন কিন্তু মানুষ কিন্তু শুধুমাত্র স্বদেশি দ্রব্য ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু বেশি পার্টিসিপেট করছিল। অর্থাৎ তখন তারা কিন্তু বিদেশে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে রীতিমতো কিন্তু বর্জন করে দিয়েছিল। এই সময় যদি বিশিষ্ট কয়েকজন নেতার নাম বলি, তার মধ্যে একজন হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, খুব ইম্পর্ট্যান্ট পার্ট নিয়েছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপরে তুমি যদি আরও দেখো, তার মধ্যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এরা কি কাজ করেছিল এগুলো তোমরা বইতে পেয়ে যাবে, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্লিয়ার। এরপরে তুমি যদি আরও দেখো, বিপিনচন্দ্র পাল। মিলিটারি ন্যাশনালিজম যদি তুমি বলো, একমাত্র বিপিনচন্দ্র পালই কিন্তু সবথেকে বেশি পার্টিসিপেট করেছিল। বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, বালগঙ্গাধর তিলক, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে এরা কিন্তু স্বদেশী আন্দোলনে কিন্তু খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল। লালা লাজপত রায়, ক্লিয়ার, লালা লাজপত রায়। তাহলে একটা জিনিস কি দেখতে পাচ্ছ যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল, এদেরকে তুমি বেঙ্গলের মধ্যেই দেখতে পাবে। কিন্তু বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, এরা কিন্তু বেঙ্গলের মধ্যে ছিল না, এরা কিন্তু বাইরে ছিল। অর্থাৎ তুমি একটা বুঝতে পারছো যে বেঙ্গলের যে রিজিওনাল মুভমেন্টটা, সেটা আস্তে আস্তে কিন্তু ভারতের বাইরে কিন্তু ছড়িয়ে পড়ছিল, ক্লিয়ার। তো আজকে এই পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে স্বদেশী আন্দোলনটাকে পার্টিসিপেট করানো হলো, কিভাবে স্বদেশী আন্দোলনটা ছড়িয়ে পড়ছে, কিভাবে ওপিনিয়ন অফ ডিফারেন্সিয়েশন তৈরি হচ্ছিল কংগ্রেসের মধ্যে। নেক্সট দিন আমরা দেখবো যে 1905-এ যখন স্বদেশী আন্দোলন হলো, তারপরে কী কী ঘটনা ঘটলো, যেরকম কি সুরাট স্প্লিট কেন ঘটলো, কী রয়েছে ব্যাকগ্রাউন্ড, কেনই বা মুসলিম লীগ হঠাৎ করে তৈরি হয়ে উঠলো, মুসলিম লীগ তৈরি হওয়ার পেছনে কার কার অবদান সব থেকে বেশি এলো। এবং এরপরে যেগুলো দেখবো যে আলিপুর বোমার মামলা, যেটা 1908-এ যেটা হলো আলিপুর বোমার মামলা, সেটাই বা কেন হলো হঠাৎ করে, হ্যাঁ। তারপরে এই জিনিসগুলো কিন্তু আমরা ডিটেলসে ডিসকাস করবো নেক্সট ক্লাসে। সো এখানে আমরা 1905 পর্যন্ত দেখলাম। নেক্সট ক্লাসে আমরা 1905-এর পরে কী ধরনের মিলিটারি ন্যাশনালিজম যেটা গ্রো হয়েছিল সেটা আমরা ভালো করে দেখবো, ক্লিয়ার। সো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটা কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, নেক্সট ক্লাসে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ। কয়েকটা জিনিস। প্রথম, ফার্স্ট কোয়েশ্চেন বলো, ওকে, আশা করছি দেখতে পাচ্ছ সবাই, বলো দেখা যাচ্ছে, গ্রেট। প্রথম জিনিস, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায় আছে? বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায় রয়েছে? বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বলো, আনসার করতে থাকো। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটা কোথায় রয়েছে? বীর সাভারকার এয়ারপোর্ট যেটা, তো এটা মনে রেখে দাও, বীর সাভারকার এয়ারপোর্ট এটা কিন্তু রয়েছে কোথায়?
এটা রয়েছে কিন্তু পোর্ট ব্লেয়ারে। কোথায় রয়েছে? পোর্ট ব্লেয়ার, মনে রেখে দাও, পোর্ট ব্লেয়ার যেটা, সেখানে কিন্তু আমরা বীর সাভারকার পোর্ট কিন্তু পেয়েছি। হয়েছে? আন্দামানে আছে পোর্ট ব্লেয়ার, এখানে কিন্তু আমরা বীর সাভারকার পোর্টটা কিন্তু পাই। ঠিক আছে? 2 নম্বর। নেক্সট, আর যদি তোমাকে জিজ্ঞেস করে ডাবলিম এয়ারপোর্ট এটা কোথায় রয়েছে, তো এটা মনে রেখে দাও ডাবলিম এয়ারপোর্ট এটা কোথায়, কোন জায়গায় দেখতে পাই, তো মনে রেখে দাও ডাবলিম এয়ারপোর্ট যেটা, সেটা আমরা কোথায় পাচ্ছি, তো এটা মনে রেখে দাও ডাবলিম এয়ারপোর্ট এটা কিন্তু গোয়াতে রয়েছে। কোথায়? গোয়াতে কিন্তু আমরা ডাবলিম এয়ারপোর্টটাকে কিন্তু পাই। কোথায়? গোয়াতে। মনে রেখে দাও, গোয়াতে আমরা ডাবলিম এয়ারপোর্টকে পাই। নেক্সট, এরপরে 3 নম্বর কোয়েশ্চেন হলো, একটা প্রপার লিস্ট বানিয়ে নাও। তারপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমরা যদি দেখি নেক্সট যে কোয়েশ্চেনটা, চৌধুরী চরণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কোথায় আছে বলো? চৌধুরী চরণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো দেখো চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে, চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটা কোথায় আছে? তো দেখো এই এয়ারপোর্টটা রয়েছে কিন্তু কোথায়? লখনৌতে। লখনৌতে কিন্তু এই এয়ারপোর্টটা রয়েছে, চৌধুরী চরণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, ওকে, বাংলায় লিখে যাচ্ছিলাম না। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে। এরপরে নেক্সট, আর যদি তোমাকে জিজ্ঞেস করা হয় লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কোথায় রয়েছে বলো? লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো দেখো লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কোথায় দেখতে পাই আমরা? তো মনে রেখে দাও লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা আমরা পাই কিন্তু কোথায়? এটা আমরা পাই কিন্তু বারাণসীতে। ঠিক আছে? বারাণসী কোথায় আছে? তো মনে রেখে দাও বারাণসী হচ্ছে ইউপিতে আছে, ইউপিতে কিন্তু আমরা এই এয়ারপোর্টটাকে কিন্তু পাই, লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর একটা খুব জিজ্ঞেস করে, দ্যাট ইজ কল্ড আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায় রয়েছে? তো এটা লিখে রেখে দাও আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা আমরা কোথায় পাই? এটা আমরা পাই কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা আমরা পাই কিন্তু কোথায়? চেন্নাইতে আমরা আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা পাই, চেন্নাই। মনে রেখে দাও চেন্নাইতে আমরা আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে কিন্তু পেয়েছি। হয়েছে? ডান? বলো, সবাই শেয়ার করে দাও এই ক্লাসটাকে। আচ্ছা, এটা কমপ্লিট হোক। নেক্সট, এবারে কিছু আমি তোমাদেরকে বলছি, মানে যেরকম কি অনেক সময় জিজ্ঞেস করে যে এই বার্ডটা কোথায় পাওয়া যায় বা এই অ্যানিমেলটা কোথায় পাওয়া যায়, এরকম অনেক জিজ্ঞেস করে। তো এক্সামে আমি তোমাদের তাই জন্য একটু করিয়ে দিচ্ছি। যেরকম তোমাকে যদি জিজ্ঞেস করে এশিয়াটিক লায়ন এটা আমরা কোথায় পাই? এশিয়াটিক লায়ন, তো দেখো এশিয়াটিক লায়ন যেটা বা এশিয়ার সিংহ যেগুলো, এশীয় সিংহ যেগুলো, তো এটা আমরা কোথায় পাই? এশিয়াটিক লায়ন কিন্তু মনে রেখে দাও এটা কিন্তু গুজরাটে পাওয়া যায়। কোথায়? গুজরাটে কিন্তু এশিয়াটিক লায়নকে আমরা পাই। হয়েছে? আর যদি তোমাকে বলা হয় আরেকটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, এই গুজরাটের কিন্তু এটা স্টেট অ্যানিমেল অলসো, মনে রেখে দাও এটা কিন্তু স্টেট অ্যানিমেল অলসো গুজরাটের। গুড মর্নিং সবাইকে। হয়েছে? এটা কিন্তু গুজরাটের স্টেট অ্যানিমেল অলসো। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড ইন্ডিয়ান বাস্টার্ড, এটা কোথায় রয়েছে? তো মনে রাখো ইন্ডিয়ান বাস্টার্ড যেটা না, এটা দুটো জায়গাতে পাওয়া যায়। ইন্ডিয়ান বাস্টার্ড, মনে রেখে দাও ইন্ডিয়ান বাস্টার্ড যেটা, এটা দুটো জায়গাতে পাওয়া যায়, একটা হচ্ছে গুজরাট আর একটা হচ্ছে তোমার রাজস্থান, এই দুটো জায়গাতে পাওয়া যায়। এই দুটো জায়গার স্টেট অ্যানিমেল কিন্তু জেনে রেখে দাও এই ইন্ডিয়ান বাস্টার্ড হলো। আর চিংকারাটা কোথায় পাই? চিংকারা, তো এটা মনে রেখে দাও চিংকারা যেটা, সেটা কিন্তু পাওয়া যায় কোথায়? সেটা পাওয়া যায় কিন্তু রাজস্থানে। কোথায় চিংকারা পাই? চিংকারা পাই কিন্তু রাজস্থানে। রাজস্থানে কিন্তু চিংকারা খুব ফেমাস, তোমরা জানো। ওকে, নয় রেড পান্ডা, চিংকারা কিন্তু রাজস্থানের সব কিন্তু স্টেট অ্যানিমেল বলছি, সেই স্টেটে প্রচুর পরিমাণে পাওয়া যায়, দ্যাটস ওয়াই স্টেট অ্যানিমেল হিসেবে এগুলোকে ডিক্লেয়ার করা হয়েছে। মাথায় ঢুকলো? আচ্ছা, গুড মর্নিং গোপাল। বেশ, নেক্সট নেক্সট হচ্ছে তোমার কি বললাম, রেড পান্ডা। রেড পান্ডা আমরা কোথায় পাই বলতো? রেড পান্ডা আমরা পাই কিন্তু সিকিম, সিকিমের স্টেট অ্যানিমেল কিন্তু রেড পান্ডা, মনে রেখে দাও এটা হচ্ছে সিকিম, সিকিমে কিন্তু আমরা রেড পান্ডাকে কিন্তু পাই। হয়েছে? আচ্ছা, এরপরে নেক্সট আর কয়েকটা কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে যদি তোমাকে জিজ্ঞেস করে ফিশিং ক্যাট, ফিশিং ক্যাটটা কোথায় পাই? ফিশিং ক্যাট শেয়ার করে দাও এই ক্লাসটাকে। ফিশিং ক্যাট মনে রেখে দাও, ফিশিং ক্যাট যেটা, সেটা কিন্তু আমরা পাই কোথায় বলতো? ফিশিং ক্যাট পাই কিন্তু পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে আমরা ফিশিং ক্যাটকে পাই, তোমরা জানো সবাই। নেক্সট 11 নম্বর। হয়েছে? আচ্ছা, ব্ল্যাক ব্যাক, ব্ল্যাক ব্যাক কোথাকার মানে জাতীয় পশু বলতো? কোন স্টেটের? তো দেখো ব্ল্যাক ব্যাক যেটা না, এটা পাওয়া যায় অনেকগুলো স্টেটে, কিন্তু স্টেট অ্যানিমেল হচ্ছে কার বলতো? হরিয়ানার। হরিয়ানার কিন্তু স্টেট অ্যানিমেল হচ্ছে ব্ল্যাক ব্যাক, মনে রেখে দাও স্টেট অ্যানিমেল। ওকে, স্টেট অ্যানিমেলের দরজা দেওয়া হয় এই কারণে, বিকজ অফ দ্যাট এটা হচ্ছে তোমার ওই স্টেটে কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। হয়েছে? আচ্ছা, আর একটা হচ্ছে হাঙ্গুল, হাঙ্গুল কোথাকায়? হাঙ্গুল মনে রেখে দাও, হাঙ্গুল হচ্ছে জম্মু কাশ্মীরে, জম্মু কাশ্মীরে আমরা হাঙ্গুল দেখতে পাই। আর একটা আছে খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড সাংহাই ডিয়ার।
সাংহাই ডিয়ার এটা কোথায় রয়েছে বলো তো? এগুলো প্রচুর এক্সামে জিজ্ঞেস করে। তো মনে রেখে দাও সাংহাই ডিয়ার কিন্তু রয়েছে মণিপুরে। মণিপুরে কিন্তু মনে রেখে দাও সাংহাই ডিয়ার কিন্তু আমরা পাই। খুব ফেমাস একটা এ আহ, এখানে কিন্তু আমরা সাংহাই ডিয়ার কিন্তু দেখতে পাই। হলো? আর যদি তোমাকে জিজ্ঞেস করে মাস্ক ডিয়ার কোথাকার, তো মনে রেখে দাও মাস্ক ডিয়ার যেটা সেটা কোথায় পাচ্ছি বলতো? মাস্ক ডিয়ার এটা কিন্তু আমরা উত্তরাখণ্ডে পাই। কোথায়? উত্তরাখণ্ডে কিন্তু আমরা মাস্ক ডিয়ারটাকে কিন্তু পেয়েছি। হলো? আর ব্ল্যাক ব্যাগটা যেটা, এটা যেরকম হরিয়ানা স্টেট অ্যানিমেল, আবার অন্ধ্রপ্রদেশেরও স্টেট অ্যানিমেল কিন্তু ব্ল্যাক ব্যাগ। হলো? আচ্ছা, এরপরে নেক্সট, তাহলে এই পর্যন্ত হয়েছে, 14 পর্যন্ত হলো। বলো, লিখে নিয়েছো? আচ্ছা, এরপরে নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন। যদি তোমাকে জিজ্ঞেস করে, ইয়েস, এবারে কিছু কিছু যেরকম জায়গার নাম বলতে দিয়ে বলে এটা কোন রিভার সাইড রয়েছে বলো। যেরকম তোমাকে আমি বলছি হলদিয়া, হলদিয়া কোন কোন নদীর পাশে আছে বলো? হলদিয়া। তো হলদিয়া সিটি যেটা, সেটা কোন রিভারের পাশে আছে? তো যে দেখো হলদিয়া সিটি বেসিক্যালি কিন্তু আমরা কোন রিভারের পাশে দেখতে পাই? এটা হচ্ছে হলদি নদীর পাশে দেখতে পাই। ঠিক আছে? হলদি নদীর পাশে। স্যার গৌড়টা বিহার না? গৌড় বেসিক্যালি দুটো জায়গাতে পাওয়া যায়, একটা হচ্ছে গোয়া আর একটা হচ্ছে বিহার। ঠিক আছে? গৌড় হচ্ছে গোয়া আর বিহার দুটো জায়গায় পাওয়া যায়। নেক্সট, এরপরে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ যদি বলে দেয় কোন কোন রিভারের পাশে আছে? মুর্শিদাবাদ। তো এটা দেখো মুর্শিদাবাদ যেটা, সেটা কিন্তু আমরা বেসিক্যালি কিন্তু ভাগীরথী নদীর পাশে কিন্তু মুর্শিদাবাদকে পাই। কোন নদী? ভাগীরথী নদী, এর পাশে কিন্তু আমরা মুর্শিদাবাদকে পেয়েছি। বুঝছে? নেক্সট 17 নম্বর, আসানসোল এটা কোন রিভারের পাশে আছে? তো যে দেখো আসানসোল যেটা, সেটা কিন্তু অজয় রিভারের পাশে কিন্তু আসানসোলকে দেখতে পাই। কোন রিভার? অজয় রিভার যেটা, সেখানে কিন্তু আমরা আসানসোলকে পেয়েছি। নেক্সট, মালদা কোন রিভারের পাশে আছে? তো মনে রেখে দাও মালদা যেটা, সেটা কিন্তু মহানন্দা রিভারের পাশে কিন্তু মালদাকে দেখতে পাই। কোন রিভার? মহানন্দা রিভার, এই রিভারের পাশে কিন্তু আমরা মালদাকে পেয়েছি। নেক্সট, আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার হচ্ছে দুর্গাপুর, দুর্গাপুর যদি বলে দেয়, তো মনে রেখে দাও দুর্গাপুর যেটা, সেটা কিন্তু দামোদর নদীর ওপরে কিন্তু দুর্গাপুর রয়েছে, দামোদর নদীর পাশে। তো মনে রেখে দাও এটা হচ্ছে দুর্গাপুরকে আমরা দেখতে পাই। আর যদি তোমাকে বোলপুর বলে দেয়, তো বোলপুর মনে রেখে দাও, বোলপুর হচ্ছে কোপাই নদীর পাশে কিন্তু আমরা বোলপুরকে পাই। কোন নদীর পাশে? কোপাই নদীর পাশে, এটা হচ্ছে আমরা বোলপুরকে পাই। বুঝছে? আর নেক্সট, আর যদি তোমাকে বলা হয় মেদিনীপুর কোন রিভারের পাশে আছে, তো এটা মনে রেখে দাও মেদিনীপুর যেটা, সেটা কিন্তু আমরা দেখতে পাই কংসাবতী রিভারের পাশে। কংসাবতী রিভার, তো মনে রেখে দাও কংসাবতী রিভারের পাশে কিন্তু আমরা মেদিনীপুরকে কিন্তু পাই। ঠিক আছে? আসানসোলের ইয়েস দামোদরও আছে, বাট অজয় নদীর পাশে কিন্তু আমরা আসানসোলটাকে কিন্তু দেখতে পাই। হয়েছে? আর এটা হচ্ছে তোমার বলে দিলাম মেদিনীপুর, এটা হচ্ছে তোমার কংসাবতী। আর বর্ধমান যদি বলে দেয় বা বারডোয়ান যদি বলে দেয়, তো জেনে রাখো বারডোয়ান হচ্ছে বেসিক্যালি কিন্তু বাঁকা নদীর তীরে কিন্তু আমরা বারডোয়ানকে দেখতে পাই। বুঝেছে? আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু প্রিলিমস এর ফুল মক টেস্ট আমি কিন্তু লঞ্চ করে দিয়েছি। প্রিলিমস এর ফুল মক টেস্ট তোমরা ডেসক্রিপশন বক্সে সেই ডিটেলস পেয়ে যাবে। টোটাল 27খানা ফুল মক রিলিজ হয়েছে। ঠিক আছে? যেখানে মেন্সটাও তুমি কভার করে নিতে পারবে, কারণ মেন্সের সাবজেক্ট ওয়াইজও প্রথমে টেস্ট আছে। মেন্সটাও অনেকটা কভার করে নিতে হবে। যারা মেন্স দিতে চাইছো বা সামনে এক্সাম আছে, তারাও কিন্তু এই টেস্টটা কিন্তু জয়েন করে নিতে পারো। ঠিক আছে? তো ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা আহ, ইয়ে করে নিতে পারবে, বা ওখানে হচ্ছে তোমরা আমাকে ফেসবুকে বা এতেও কন্ট্যাক্ট করেও কিন্তু জয়েন করে নিতে পারবে। 27খানা ফুল মক টেস্ট, 200 মার্কস করে মক্স, প্রায় 6000-এর বেশি কোয়েশ্চেন। ঠিক আছে? এবং উইথ রেজাল্ট চেক করা হবে, তো কোনো অসুবিধা হবে না, র্যাঙ্কও দিয়ে দেওয়া হবে। আচ্ছা, নেক্সট, এবারে বিভিন্ন ধরনের পোর্ট সম্বন্ধে কয়েকটা জিনিস ডিটেলসে একটু করে দিই। যদি তোমাকে জিজ্ঞেস করে ভারতের ঠিক আছে, ভারতের নতুন বন্দর একদম যদি বলা হয়, একদম নিউয়েস্ট, আমরা যদি বলে নিউয়েস্ট পোর্ট, এই পোর্টটার নাম কি? আচ্ছা, নিউয়েস্ট পোর্ট এটা হচ্ছে মডার্ন পোর্ট, লার্জেস্ট মডার্ন পোর্ট। এটা কি হয়ে যায় বলো তো? লার্জেস্ট মডার্ন পোর্ট যদি বলে দেয়, তাহলে কি হয়ে যাবে? তাহলে মনে রেখে দাও, লার্জেস্ট মডার্ন পোর্ট যদি বলে দেয়, তাহলে এটা হয়ে যাবে নভোসেভা। ঠিক আছে? নভোসেভা যেটা, সেটা হচ্ছে লার্জেস্ট মডার্ন পোর্ট। ওকে? 24। নেক্সট লেখো, নেক্সট দেখো, যদি তোমাকে জিজ্ঞেস করে, ইয়েস এটা হয়ে গেল। আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন কোস্টে রয়েছে, ওয়েস্টার্ন কোস্টে পশ্চিম উপকূলে বা ওয়েস্টার্ন কোস্টে ন্যাচারাল পোর্টটার নাম বলো। ওয়েস্টার্ন কোস্টে রয়েছে, বলো ন্যাচারাল পোর্ট যদি বলে দেয়, কোন পোর্ট হয়ে যাবে? ওয়েস্টার্ন কোস্টে রয়েছে এরকম ন্যাচারাল পোর্ট, তাহলে ন্যাচারাল পোর্টটার নাম হচ্ছে, মনে রেখে দাও, ওয়েস্টার্ন কোস্টে রয়েছে ন্যাচারাল পোর্ট হচ্ছে কোচিন। কে? কোচিন পোর্ট যেটা, সেটা হচ্ছে একদম পশ্চিম দিকে রয়েছে ন্যাচারাল পোর্ট। ঠিক আছে? আচ্ছা, নেক্সট,
কোন বন্দর দিয়ে জার্মানিতে আয়রন ওর রপ্তানি হয়, আয়রন ওর এক্সপোর্ট হয় কোন বন্দর দিয়ে জার্মানিতে? তো জেনে রাখো আয়রন ওর এক্সপোর্ট এটা জার্মানিতে রপ্তানি হয় কোন বন্দরের মাধ্যমে? এক্সপোর্ট হয় কোথায়? জার্মানিতে। তো এটা কোন বন্দরের মাধ্যমে? তো এটা মনে রেখে দাও, এটা হচ্ছে পারাদ্বীপ বন্দরের মাধ্যমে কিন্তু এটাকে এক্সপোর্ট করা হয়। কোন বন্দর? পারাদ্বীপ বন্দর যেটা রয়েছে সেটা কিন্তু তার মাধ্যমে কিন্তু এক্সপোর্ট করা হয়। হয়েছে? নেক্সট বলো, ডান? এই পর্যন্ত কমপ্লিট না বলো? হচ্ছে পারাদ্বীপ বন্দর যেটা, সেই বন্দরের মাধ্যমে কিন্তু আমরা বেসিক্যালি কিন্তু এক্সপোর্ট করছি। আর সব থেকে ডিপেস্ট পোর্ট অফ ইন্ডিয়া যদি বলে দেয় তাহলে কি হয়ে যাবে বলো? ডিপেস্ট পোর্ট অফ ইন্ডিয়া তাহলে কি হয়ে যাবে? তো মনে রেখে দাও ডিপেস্ট পোর্ট 26 ডিপেস্ট পোর্ট অফ ইন্ডিয়া, এটা কি হয়ে যাবে? ডিপেস্ট পোর্ট। তো এটা মনে রেখে দাও ডিপেস্ট পোর্ট হচ্ছে কৃষ্ণাপত্তনম পোর্ট। কোন পোর্ট? কৃষ্ণাপত্তনম পোর্ট। এই পোর্টটাকে বলা হয় কিন্তু পত্তনম পোর্ট, এই পোর্টটাকে বলা হয় কিন্তু ডিপেস্ট পোর্ট অফ ইন্ডিয়া। বলো, ডান? হয়েছে? আচ্ছা, এটা জিজ্ঞেস করে তোমাদেরকে, তো রেডি করে রাখবে। আচ্ছা, এবার কয়েকটা জিনিস আমাকে ঝটপট করে বলে ফেলো। আহ, যেরকম তোমাকে বিভিন্ন ধরনের যে ডে গুলো জিজ্ঞেস করে, সেই ডে গুলো সম্বন্ধেও তোমাদের অ্যাটলিস্ট মনে থাকার কথা। আমি তো সব ডেই করিয়েছিলাম তোমাদেরকে। আহ, কয়েকটা ডে আমাকে বলে দাও দেখি ঝটপট করে। হিরোশিমা ডে কবে বলো তো? হিরোশিমা ডে ঝটপট করে বলে যাও। হিরোশিমা ডে কবে সেলিব্রেট করছি আমরা? তো মনে রেখে দাও হিরোশিমা ডে যেটা, সেটা সেলিব্রেট করছি কবে? 6th আগস্ট, তাই তো? 6th আগস্ট আমরা হিরোশিমা ডে সেলিব্রেট করি। নেক্সট, আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞেস করে ইউথ ডে কবে সেলিব্রেট করি, ওয়ার্ল্ড ইউথ ডে, ইউথ ডে এটা আমরা কবে সেলিব্রেট করছি? তো মনে রাখো ইউথ ডে যেটা, সেটা সেলিব্রেট করি 12 আগস্ট। হয়েছে? 12ই আগস্ট ইউথ ডে সেলিব্রেট করি। আচ্ছা, তারপরে নেক্সট, এরপরে বলো, যদি বলা হয় জাতীয় শিক্ষক দিবস, এটা কবে পালন করি? টিচার্স ডে কবে সেলিব্রেট করছি বলো? টিচার্স ডে। তো এটা মনে রাখো টিচার্স ডে সেলিব্রেট করি কিন্তু 5th সেপ্টেম্বর আমরা টিচার্স ডে সেলিব্রেট করি। আর লিটারেসি ডে কবে সেলিব্রেট করি? তো এটা মনে রেখে দাও লিটারেসি ডে এটা কবে সেলিব্রেট করছি? এটা সেলিব্রেট করছি কিন্তু 8 সেপ্টেম্বর আমরা লিটারেসি ডে সেলিব্রেট করি। 8 সেপ্টেম্বর। হয়েছে? আচ্ছা, এরপরে নেক্সট, আর ট্যুরিজম ডে কবে সেলিব্রেট করছি আমরা? ট্যুরিজম ডে এটা কবে সেলিব্রেট করছি? তো মনে রাখো ট্যুরিজম ডে এটা সেলিব্রেট করছি কিন্তু 27th সেপ্টেম্বর আমরা ট্যুরিজম ডে সেলিব্রেট করি। হলো? আর পিস ডে কবে সেলিব্রেট করি? আন্তর্জাতিক শান্তি দিবস, পিস ডে এটা কবে সেলিব্রেট করছি? তো পিস ডে সেলিব্রেট করি কিন্তু 21 সেপ্টেম্বর, এই দিন কিন্তু আমরা পিস ডে সেলিব্রেট করি। আর ওজোন ডে কবে সেলিব্রেট করছি? ওজোন ডে, তো মনে রেখে দাও ওজোন ডে সেলিব্রেট করি কিন্তু 16 সেপ্টেম্বর কিন্তু আমরা ওজোন ডে সেলিব্রেট করি। কবে? 16 সেপ্টেম্বর। গুড গভর্নেন্স ডে কবে সেলিব্রেট করি? গুড গভর্নেন্স ডে, বলো গুড গভর্নেন্স ডে কবে সেলিব্রেট করছি? তো এটা মনে রেখে দাও গুড গভর্নেন্স ডে এটা আমরা কবে সেলিব্রেট করছি? 25th ডিসেম্বর আমরা কিন্তু মনে রেখে দাও গুড গভর্নেন্স ডে কিন্তু সেলিব্রেট করছি, তাই তো? বলো আর্মি ডে কবে সেলিব্রেট করছি আমরা? আর্মি ডে এটা কবে সেলিব্রেট করছি? তো মনে রেখে দাও আর্মি ডে যেটা, সেটা সেলিব্রেট করছি কিন্তু 15th জানুয়ারি আমরা আর্মি ডে সেলিব্রেট করি। আর যদি তোমাকে বলা হয় নেভি ডে কবে সেলিব্রেট করি, তো এটা মনে রেখে দাও নেভি ডে এটা আমরা সেলিব্রেট করি 4th ডিসেম্বর আমরা কিন্তু নেভি ডে সেলিব্রেট করি। হয়েছে? আর যদি তোমাকে বলে 34, হয়েছে, 4th ডিসেম্বর নেভি ডে সেলিব্রেট করছি। হিউম্যান রাইটস ডে কবে সেলিব্রেট করছি? তো মনে রেখে দাও হিউম্যান রাইটস ডে এটা সেলিব্রেট করছি কিন্তু 10th ডিসেম্বর কিন্তু হিউম্যান রাইটস ডে কিন্তু সেলিব্রেট করি। হয়েছে? বলো, ডান? 10th ডিসেম্বর আমরা হিউম্যান রাইটস ডে কিন্তু সেলিব্রেট করি। এরপরে নেক্সট, তাহলে এই পর্যন্ত কমপ্লিট হলো। বেশ, এবারে 35, কোশ্চেন নাম্বার 35, ভারত রত্ন যেটা, সেটা কত সালে দেওয়া স্টার্ট হয়েছে? ভারত রত্ন, বলো ভারত রত্ন এটা আমরা কত সালে দেওয়া স্টার্ট করেছি? বলো ভারত রত্ন এটা আমরা কবে স্টার্ট করেছি? তো ভারত রত্ন মনে রেখে দাও এটা আমরা স্টার্ট করেছি 1953-তে কিন্তু ভারত রত্ন চালু হয়েছে। ঠিক আছে? 1953 সালে ভারত রত্ন চালু হয়। কিসে দেওয়া হয়? এটা জেনে রাখো হাইয়েস্ট অ্যাওয়ার্ড, বেসিক্যালি ইন্ডিয়ার হাইয়েস্ট অ্যাওয়ার্ড যদি বলে দেয় তাহলে সেটা হয়ে যাবে ভারত রত্ন। হয়েছে? নেক্সট, এরপরে যদি তোমাকে বলা হয় অস্কার পুরস্কার, অস্কার পুরস্কার এটা কত সালে চালু হয়েছে? অস্কার পুরস্কার, তো অস্কার অ্যাওয়ার্ড যেটা, সেটা জেনে রাখো অস্কার অ্যাওয়ার্ড এটা প্রচুর জিজ্ঞেস করছে, 1929-এ চালু হয়েছে। আর এটা হচ্ছে কিসে দেওয়া হয়? এটা হচ্ছে ফিল্মে দেওয়া হয়, তাই তো? অস্কার অ্যাওয়ার্ডটা আমরা ফিল্মে দিই। নেক্সট
তারপরে হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এটা কত সালে দেওয়া হয়েছে বলো? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, তো মনে রেখে দাও দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড যেটা, সেটা আমরা দিয়েছি কবে? সেটা আমরা দিয়েছি 1969-এ, ঠিক আছে? 1969-এ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দিয়েছি। আর এটা দিয়েছি কিসে? এটাও কিন্তু ফিল্মে, মনে রেখে দাও। তারপরে নেক্সট, আচ্ছা 38 ব্যাস সম্মান কিসে দিই বলো তো? ব্যাস সম্মান, ব্যাস সম্মান কিসে দিই? তো জেনে রাখো ব্যাস সম্মান এটা আমরা কিসে দিই বলো তো? এটা আমরা দিই কিন্তু, মনে রেখে দাও, এটা হিন্দি লিটারেচারে কিন্তু দেওয়া হয়। ব্যাস সম্মান কিসে দেওয়া হয়? হিন্দি লিটারেচারে আমরা বেসিক্যালি কিন্তু ব্যাস সম্মান কিন্তু দিই, হয়েছে? আচ্ছা আরো কয়েকটা, 39 নেক্সট, আচ্ছা বাচস্পতি সম্মান কিসে দেওয়া হয়? বাচস্পতি সম্মান, বাচস্পতি সম্মান কিসে দিই বলো তো? তো জেনে রাখো বাচস্পতি সম্মান কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়। সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লিটারেসির জন্য, লিটারেচারের জন্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজে এটাকে বাচস্পতি সম্মান দেওয়া হয়। নেক্সট, শঙ্কর অ্যাওয়ার্ড কিসে দেওয়া হয় বলতো? শঙ্কর অ্যাওয়ার্ড, তো জেনে রাখো শঙ্কর অ্যাওয়ার্ড বা শঙ্কর সম্মান যেটা, তো এটা কিসে দেওয়া হয়? এটা দেওয়া হয় কিন্তু ফিলোসফিতে দেওয়া হয়, ফিলোসফি। তো জেনে রাখো ফিলোসফিতে কিন্তু আমরা শঙ্কর অ্যাওয়ার্ডটাকে কিন্তু দিই, হয়েছে? নেক্সট কোশ্চেন নাম্বার 41 হয়েছে, রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড এটা কিসে দেওয়া হয়? রাইট লাইভলিহুড, লাইভলিহুড অ্যাওয়ার্ড, এটা জেনে রাখো লাইভলিহুড অ্যাওয়ার্ড এটা কিন্তু দেওয়া হয় সোশ্যাল ওয়ার্কের জন্য, সোশ্যাল ওয়ার্ক এর জন্য কিন্তু এই রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়, হয়েছে? আচ্ছা এরপরে নেক্সট, মূর্তি দেবী পুরস্কার কিসে দেওয়া হয়? মূর্তি দেবী অ্যাওয়ার্ড, তো মনে রেখে দাও মূর্তি দেবী অ্যাওয়ার্ড যেটা, এটা কিন্তু দেওয়া হয় কিসে? মূর্তি দেবী অ্যাওয়ার্ড এই কিছুদিন আগে লিখেছিলাম, এটা হচ্ছে লিটারেচারে কিন্তু মূর্তি দেবী অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়, কিসে? লিটারেচারে, হলো? আর নেক্সট হচ্ছে ইকবাল অ্যাওয়ার্ড, এটা কিসে দেওয়া হয়? তো এটা মনে রেখে দাও ইকবাল অ্যাওয়ার্ড, ইকবাল অ্যাওয়ার্ড যেটা, এটাও কিন্তু মনে রেখে দাও এটাও কিন্তু লিটারেচারের ওপরেই কিন্তু দেওয়া হয় ইকবাল অ্যাওয়ার্ড, হলো? আর ধন্বন্তরী অ্যাওয়ার্ড কিসে দেওয়া হয়? তো আরেকটা এটা লিখে দাও ধন্বন্তরী অ্যাওয়ার্ড, ধন্বন্তরী, তো জেনে রাখো ধন্বন্তরী অ্যাওয়ার্ড যেটা, সেটা কিন্তু দেওয়া হয় কিসে? সেটা দেওয়া হয় কিন্তু কোন এতে? ধন্বন্তরী অ্যাওয়ার্ড এটা মনে রেখে দাও মেডিকেলে কিন্তু আমরা হচ্ছে তোমার ধন্বন্তরী অ্যাওয়ার্ড কিন্তু দিই, হয়েছে? বলো, হয়েছে? ডান? চিকিৎসাতে ইয়েস, বলো কমপ্লিট করতে পারলে 44 খানা কোয়েশ্চেন। নেক্সট এরপরে কোয়েশ্চেন নাম্বার 45, ওকে? এরপরে বলে দাও কয়েকটা কোয়েশ্চেন। পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কোথায় রয়েছে? পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কোন জায়গায় দেখতে পাই? তো মনে রেখে দাও পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা, এটা কোন জায়গায় দেখতে পাই? এটা দেখতে পাই কিন্তু মধ্যপ্রদেশে, হয়েছে? আচ্ছা এরপরে নেক্সট, আচনা কামার বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কোথায় রয়েছে? আচনা কামার বায়োস্ফিয়ার রিজার্ভ, তো এটা মনে রেখে দাও আচনা কামার বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা, সেটা আমরা কোথায় পাই? এটা বায়োস্ফিয়ার রিজার্ভ এটাও কিন্তু আমরা মধ্যপ্রদেশে পাই, আচনা কামার বায়োস্ফিয়ার রিজার্ভ। 47 ওকে, সেসেলম বায়োস্ফিয়ার রিজার্ভ, সেসেলম, সেসেলম বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কোথায় দেখতে পাই? তো জেনে রাখো সেসেলম বায়োস্ফিয়ার রিজার্ভ এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ওকে? কোয়েশ্চেন নাম্বার 48 হলো, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ এটাও কোথায় দেখতে পাই? এটাও জেনে রাখো এটাও কিন্তু মধ্যপ্রদেশে কিন্তু পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু রয়েছে, ওকে? আচ্ছা আরেকটা হচ্ছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কোথায় পাই? তো মনে রেখে দাও নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা, সেটা কিন্তু আমরা কোথায় পাচ্ছি? এটা আমরা উত্তরাখণ্ডে কিন্তু পাই নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এক্সামে প্রচুর জিজ্ঞেস করে এই ধরনের কোয়েশ্চেন গুলো, কোথায় কোন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, তো ইউ নিড টু প্রিপেয়ার ফর দ্যাট, ওকে? নেক্সট, ডান? 49 পর্যন্ত কমপ্লিট হলো। 50 কোয়েশ্চেন নাম্বার 50 হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 50 কয়টা কোয়েশ্চেন যেরকম তোমাকে জিজ্ঞেস করে, যদি বলো কয়েকটা কোয়েশ্চেন ঝটপট করে বলে দাও। যদি তোমাকে জিজ্ঞেস করে ওয়েক আপ ইন্ডিয়া এই বইটা কার লেখা? ওয়েক আপ ইন্ডিয়া এটা হিস্ট্রির বই, মনে রেখে দাও ওয়েক আপ ইন্ডিয়া এই বইটা কার লেখা? এই বইটা কিন্তু অ্যানি বেসান্তের লেখা, ঠিক আছে? খুব ফেমাস বই ওয়েক আপ ইন্ডিয়া, এটা হচ্ছে অ্যানি বেসান্তের লেখা, হলো? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 51, প্রিয়দর্শিনী এই বইটা কার লেখা বলো? প্রিয়দর্শিনী, তো মনে রেখে দাও প্রিয়দর্শিনী যে বইটা, এটা কিন্তু লেখাকার হর্ষবর্ধনের লেখা, প্রিয়দর্শিনী, হর্ষবর্ধন, মনে রেখে দাও হর্ষবর্ধনের লেখা কি বই? প্রিয়দর্শিনী। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 52, ইন্ডিকা কার লেখা? তো জেনে রাখো ইন্ডিকা যেটা, সেটা কিন্তু কার লেখা? মেঘাস্থিনিসের লেখা কিন্তু ইন্ডিকা, আর মেঘাস্থিনিস এর লেখা কিন্তু ইন্ডিকা, হয়েছে? আচ্ছা এরপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 53, অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র, তো জেনে রাখো অর্থশাস্ত্র কিন্তু লেখাকার কৌটিল্যের কিন্তু অর্থশাস্ত্র, কার? কৌটিল্য এর কিন্তু অর্থশাস্ত্র রয়েছে,
কোয়েশ্চেন নাম্বার 54, মহাভাষ্য কার লেখা? মহাভাষ্য, তো জেনে রাখো মহাভাষ্য লেখা কিন্তু কার? পতঞ্জলির কিন্তু মহাভাষ্য, পতঞ্জলি, মনে রেখে দাও পতঞ্জলির বই হচ্ছে মহাভাষ্য। আমি বারবার বলছি যে যত পড়ছো সেই পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে টেস্ট দিতে হবে। টেস্ট তোমাদের কিন্তু অলরেডি লঞ্চ করা আছে, প্রিলিমসের ফুল টেস্ট, নেগেটিভকে যদি কন্ট্রোল করতে হয় তোমাকে কিন্তু টেস্ট দিতে হবে। তো টেস্ট তোমাদের দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, কিভাবে টেস্ট জয়েন করবে, তার প্রসেস কি রয়েছে, এভরিথিং প্রোভাইড করা আছে। প্রচুর স্টুডেন্ট টেস্টটা দেয়, তো কম্পিটিশনটাকে কন্টিনিউ রাখবে, পড়েও কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট, রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী শুধু পড়ে কিছু হবে না, কিন্তু আমি বারবার বলছি রাজতরঙ্গিনী কার লেখা? এটা জেনে রাখো কল্লোহনের লেখা, কল্লোহন এর লেখা কিন্তু মনে রেখে দাও রাজতরঙ্গিনী। আচ্ছা নেক্সট, তারপরে তাবাকাত ই নাসরি, এটা কার লেখা? তাবাকাত ই নাসরি, তো জেনে রাখো তাবাকাত ই নাসরি এটা কার লেখা? এটা লেখা কিন্তু মনে রেখে দাও তাবাকাত ই নাসরি এটা হচ্ছে মিনাহাস উজ সিরাজ, মিনাহাস উজ সিরাজ এর কিন্তু লেখা হচ্ছে তাবাকাত ই নাসরি, বুঝেছে? নেক্সট কোশ্চেন নাম্বার 57, চরক সংহিতা কার লেখা? তো মনে রেখে দাও চরক সংহিতা যেটা, এটা কার লেখা? সংহিতা, তো এটা মনে রেখে দাও চরক সংহিতা কিন্তু চরকের লেখা, কার লেখা? চরকের লেখা চরক সংহিতা। কোশ্চেন নাম্বার 58, মৃচ্ছ কটিকম কার লেখা? মৃচ্ছ কটিকম, তো যেরকম মৃচ্ছ কটিকম যেটা, এটা কার লেখা? মৃচ্ছ কটিকম লেখা কিন্তু শূদ্রকের লেখা কিন্তু মৃচ্ছ কটিকম, শূদ্রক, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 59, মিলিন্দ ফানহ কার লেখা? মিলিন্দ পানহ, তো যেরকম মিলিন্দ পানহ যেটা, সেটা কিন্তু লেখা কার? মিলিন্দ পানহ, এটা লেখা হচ্ছে নাগসেনের লেখা কিন্তু মিলিন্দ পানহ, নাগসেন। আর কোশ্চেন নাম্বার 60, নেক্সট বলো, বৃক্কমাঙ্ক দেবচরিত এটা কার লেখা? বৃক্কমাঙ্ক দেবচরিত এটা কার লেখা? বৃক্কমাঙ্ক দেবচরিত, তো এটা জেনে রাখো বৃক্কমাঙ্ক দেবচরিত যেটা, সেটা হচ্ছে কার লেখা? এটা হচ্ছে বিল্লহনের লেখা কিন্তু, বিল্লহন, তো মনে রেখে দাও এর লেখা কিন্তু বৃক্কমাঙ্ক দেবচরিত। আমি বলেইছি বারবার করে যে এই যে ক্লাসটা যেটা মর্নিং ক্লাস হয় বা জিএস ম্যারাথন ক্লাস তোমরা আনএকাডেমি বাংলা চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? এই ক্লাসগুলোকে তুমি যদি লিখে নিতে পারো, প্রত্যেকটা নোটসকে যদি তুমি বানিয়ে নিতে পারো, আর পরীক্ষার আগে যদি তুমি রিভিশন দিয়ে যাও, ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন তুমি কমন পাবে। এটা হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, ইকোনমি হোক, পলিটি হোক, রিভিশন আমি ওইভাবেই কিন্তু করিয়ে দিচ্ছি তোমাদেরকে। এর বাইরে গিয়ে তোমাকে কিছু কিন্তু দেখতে হবে না, তুমি বারবার ওই টপিকগুলোকে বারবার রিভিশন করতে থাকো, এই রিভিশন করলে কিন্তু অটোমেটিক্যালি তোমার সাবজেক্টটা কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে? তো ওই জন্যই সকালের ক্লাসটা কিন্তু তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আমি বারবার ওই জন্যই বলি তোমাদেরকে যে রিভিশনটা করতে গেলে তোমাকে একটা জায়গায় কপিতে কিন্তু জিনিসগুলো দরকার, আদারওয়াইজ তুমি পারবে না। আচ্ছা সায়েন্সের একটু কয়েকটা পার্ট আমি করিয়ে দিচ্ছি, লাস্ট 10-12টা কোয়েশ্চেন। এবারে 61 নম্বর কোয়েশ্চেন, ওকে 61। আচ্ছা, মিথাইল অ্যালকোহল যদি দেখা হয়, মিথাইল অ্যালকোহল, তো মিথাইল অ্যালকোহল যেটা, সেটার সাধারণ নাম কি? মিথাইল অ্যালকোহল, তো যেরকম মিথাইল অ্যালকোহলের সাধারণ নাম হচ্ছে স্পিরিট, কি বলা হয়? স্পিরিট হচ্ছে সাধারণ নাম। নেক্সট, আর ইথাইল অ্যালকোহলের সাধারণ নাম কি? তো দেখো ইথাইল অ্যালকোহল যেটা, তো দেখো ইথাইল অ্যালকোহল এর সাধারণ নাম হচ্ছে বেসিক্যালি কিন্তু কি? ইথাইল অ্যালকোহল এটা হচ্ছে ওয়াইন, ঠিক আছে? ইথাইল অ্যালকোহল বেসিক্যালি কিন্তু ওয়াইন না। নেক্সট, জিঙ্ক সালফেট এর সাধারণ নাম কি? তো দেখো জিঙ্ক সালফেট যেটা, তো এর সাধারণ নাম হচ্ছে কি বলতো? সালফেট এর নাম হচ্ছে হোয়াইট ভিট্রিয়াল, কি? হোয়াইট ভিট্রিয়াল, এটা মনে রেখে দাও জিঙ্ক সালফেটের কিন্তু সাধারণ নেম। নেক্সট, এরপরে কপার সালফেট, কপার সালফেট এটা মনে রেখে দাও, কপার সালফেট যেটা, এর সাধারণ নাম হচ্ছে ব্লু ভিট্রিয়াল, কি? ব্লু ভিট্রিয়াল যেটা, সেটা সাধারণ নাম হচ্ছে ব্লু ভিট্রিয়াল, এ হচ্ছে তোমার কপার সালফেট। নেক্সট 65, আচ্ছা নাইটার, নাইটার কার হচ্ছে এ? তো যেন সাধারণ নাম, নাইটার হচ্ছে বেসিক্যালি পটাশিয়াম নাইট্রেট, ওকে? পটাশিয়াম নাইট্রেট যেটা, সেটা কিন্তু আমরা বেসিক্যালি কিন্তু পাই, বুঝেছে? আচ্ছা আরেকটা হচ্ছে কোশ্চেন নাম্বার 66, সোডিয়াম কার্বনেট, ওটার অ্যাকচুয়ালি এ কি বলো? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট এ হচ্ছে বেসিক্যালি কিন্তু জেনে রাখো এটার নাম হচ্ছে বেকিং সোডা, ঠিক আছে? বেকিং সোডা যেটা, সেটাই হচ্ছে সোডিয়াম কার্বনেট, হলো? জিজ্ঞেস করে। আর কোশ্চেন নাম্বার 67, এটা কিন্তু সোডিয়াম বাই কার্বনেট, ঠিক আছে? আর শুধু সোডিয়াম কার্বনেট বলে দিলে
তো মনে রেখো সোডিয়াম, শুধু সোডিয়াম কার্বনেট বলে দিলে তাহলে এটা মনে রেখে দাও, শুধু সোডিয়াম কার্বনেট যদি বলে দেয় তাহলে হয়ে যাবে ওয়াশিং সোডা। ঠিক আছে, ওয়াশিং সোডা এটা হচ্ছে শুধু সোডিয়াম কার্বনেট হলো। আর যদি তোমাকে 68 নেক্সট ক্যালসিয়াম সালফেট বলে দেয়, তাহলে ক্যালসিয়াম সালফেট মানেই হচ্ছে বেসিক্যালি কিন্তু মনে রেখে দাও ক্যালসিয়াম সালফেট ইজ ইকালস টু জিপসাম। মনে রেখে দাও জিপসাম যেটা সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। আর যদি তোমাকে জিজ্ঞেস করে সোডিয়াম হাইড্রোক্সাইড 69, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বলে দেয় তো মনে রেখে দাও সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা সেটা আর কিছুই না, সেটা হচ্ছে কস্টিক সোডা। ঠিক আছে, কস্টিক সোডা যেটা সেটাই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হয়েছে। আর লাস্ট কোয়েশ্চেন ক্যালসিয়াম কার্বনেট বলে দিলে কি হয়ে যাবে, তো ক্যালসিয়াম কার্বনেট যেটা সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তো ওটা হচ্ছে বেসিক্যালি কিন্তু মনে রেখে দাও ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু মার্বেল। ঠিক আছে, এই 70খানা কোয়েশ্চেন কিন্তু আমি রিভিশন করিয়ে দিলাম। হোপফুলি কালকে আমি আবার একটা পার্ট কন্টিনিউ করব, তো রিভিশনটাকে কন্টিনিউ রাখো মর্নিং ক্লাসটাতে। ওকে বলো। আর যদি তোমাদের আমি বারবার বলছি পড়াশোনা যেরকম রিভিশন যেরকম কন্টিনিউ করতে হবে, সেই সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু টেস্টও দিয়ে যেতে হবে আর ক্লাসগুলোকে কন্টিনিউ করে যেতে হবে। 8টা ক্লাসে অ্যাটলিস্ট কন্টিনিউ করো, কিছুদিন তো অভ্যেসটা বাজে হয়ে গেছে, আবার ফিরে নিয়ে আসতে হবে। তো এই ক্লাসে কন্টিনিউ করো, হোপফুলি আর কিছু দরকার পড়বে না। আর এগুলোকে একটা জায়গায় একটা কপিতে কিন্তু মেনটেন করো, যাতে রিভিশনের পরীক্ষার আগে আগে ঝটপট বসে রিভিশন করতে পারো। ওকে, তো হোপফুলি এই ক্লাসটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। আর থ্যাংক ইউ সো মাচ।